আমাদের এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি দেশের বাইরে থেকে পাঠিয়েছেন। ওনার নাম ইমন হাসান নাইম। উনি বর্তমানে জার্মানির ডুয়েসবুর্গ শহরে রয়েছেন। উনার দেশের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার মনোহরদী পৌরসভার ৯ নং ওয়ার্ড হাররদিয়া গ্রামে। উনি জার্মানিতে ব্যাচেলর করতে স্টুডেন্ট ভিসায় উনি এসেছেন। খুব বেশি দিন হয়নি, অল্প কিছুদিন গিয়েছেন আর কি। উনি মূলত দুটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, সেই দুটি ঘটনা আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। উনি মূলত যেখানে আছেন সেই জায়গা সম্পর্কে একটু তথ্য দিয়েছেন। জার্মানিতে মাঝে মাঝেই তাবলিগ জামাতের সাথী ভাইয়েরা কিন্তু দাওয়াতি কাজে আসেন, বিশেষ করে পাকিস্তানি যারা তাবলিগের ভাইয়েরা রয়েছেন তারাও আসেন, বাংলাদেশি ভাইয়েরাও মাঝে মাঝে আসেন। এভাবেই কিন্তু তাবলিগের যে মেহনতটা সেটা জার্মানিতেও সচল আছে খুব ভালোভাবেই, আলহামদুলিল্লাহ। তো পাকিস্তান থেকে তাবলিগের কিছু সাথী ভাইয়েরা ওনাদের সাথে পরিচিত হতে আসেন। তো ওনারা 4 জন 2 রুমে থাকেন, মানে এক এক রুমে 2 জন করে। ওনারা সবাই বাংলাদেশি, এমনকি ওই বাড়ির যিনি মালিক তিনিও বাংলাদেশি। আড্ডা দেওয়ার একটা পর্যায়ে তাবলিগের এক ভাই বললেন যে এই জার্মানির এই শহরে, মানে এই ডুয়েসবুর্গ শহরে অনেক বাড়ি রয়েছে যেগুলো অনেক পুরনো, দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগের। শুধু ওই শহরে না, জার্মানির অনেক শহরেই কিন্তু এরকম অসংখ্য বাড়িঘর রয়েছে যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগের। তো এই প্রসঙ্গে নাইম ভাই আমাদেরকে বলেছেন যে উনি যেই বাড়িতে থাকেন ওই বিল্ডিংয়ের নিচেও নাকি বাংকার রয়েছে। ওই বিল্ডিংটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের। ওই সময়ে মাটির নিচে বাংকার তৈরি করা হতো, উপর থেকে বম্বিং করা হতো। এরকম অনেক ধরনের যুদ্ধ হলে যেগুলো হয় আর কি, তখন মানুষ বাঁচার জন্য মাটির নিচে বাংকার করে আশ্রয় নিত। সেই বাংকারগুলো এখন সিল করা, মানে বন্ধ আর কি। এখন আসে মূল ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি ঘটে এক বাংলাদেশি ভাইয়ের সাথে, ওনার বাড়ি সিলেটে। ঘটনাটির সময়কাল 2000 সালের আশেপাশে হবে, আজ থেকে প্রায় 25 বছর আগে। ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নামটা ইমন ভাই বলতে পারেন নাই, কেননা ওনার ঠিক মনে নাই। আর জার্মানির যেই জায়গাতে ঘটেছিল সেই জায়গাটার নামও আসলে উনি ভুলে গিয়েছেন, রেকর্ডে বলতে পারেন নাই। ওই সময়টাতে সিলেটের ওই ভাই উনি ফুড ডেলিভারির কাজ করতেন পার্ট টাইম। উনি একটি বাইসাইকেল ব্যবহার করতেন, উনি একটি নির্দিষ্ট শপে কাজ করতেন। ওই শপে যে অর্ডারগুলো আসতো তখন ওনাকে একটি ঠিকানা ধরিয়ে দিলে উনি সেগুলো নিয়ে পৌঁছে দিতেন। তো এরকম করে সারাদিনে অনেকগুলো অর্ডার উনি করেছেন আর কি। রাতের বেলা কিন্তু ওই এলাকা বেশ নির্জন শুনশান হয়ে যায় নাকি। আর কোলাহল থেকে একটু দূরে যদি যাওয়া যায় তখন আরো বেশি শুনশান। দৃষ্টি যতদূর যায় কোনো ঘরবাড়িও চোখে পড়ে না, ঝোপ জঙ্গল এগুলো রয়েছে। আর বাড়িঘর যেগুলো রয়েছে ওখানে বেশ ফাঁকা ফাঁকা। উনি একটি বাড়ির থেকে অর্ডার পান ফুড ডেলিভারির। তো ওনার মালিক ওনাকে ধরিয়ে দেন একটি ঠিকানা, যে ওইখানে গিয়ে এই খাবারটা দিয়ে আসো। একটি প্যাকেট করে দেওয়া হয়, ওই প্যাকেটটা নিয়ে যেতে হবে। তো উনি রওনা দিলেন। রওনা দেওয়ার পর উনি ঠিক এমন টাইপের জায়গাতেই চলে আসলেন, লোকালয় ছেড়ে এমন একটা জায়গায় আসলেন সেখানে ঘর বাড়ি নাই বললেই চলে। তো একটি বাড়ি উনি দেখলেন, বাড়িটা ছিল 3 তলা বিশিষ্ট, একদম এক সাইডে আর কি। আশেপাশে বেশ ঝোপঝাড় ছিল, দেখতেই গা ছমছমে অবস্থা। উনি যখন এই খাবারটা ডেলিভারি দেওয়ার জন্য বাড়ির কাছে যান তখনই নাকি ওনার কাছে কেমন এক ধরনের অস্বস্তি বোধ হচ্ছিল। এখন উনি যেহেতু কাজ করেন, যেতে তো হবেই। ভূত প্রেতের ভয়ে উনি কারো বাড়িতে ফুড ডেলিভারি দিবেন না, এটা তো হয় না। আর এই ধরনের কথা যদি উনি ওনার মালিককে গিয়ে বলেন তাহলে কি উনি চাকরি করতে পারবেন? নিশ্চয়ই না। উনি কি করলেন, ওনার যে বাইসাইকেলটা একটা ল্যাম্পপোস্টের সাথে রেখে উনি বাড়ির দরজার সামনে যান। গিয়ে দেখলেন দরজাটা খোলা, আর ভেতরে একটি মোমবাতি জ্বালানো। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এখন তো বিভিন্ন ধরনের সিকিউরিটি ইকুইপমেন্টসগুলো বাড়ির সামনে লাগানো আছে। আগেকার দিনের বাড়িঘরগুলোতে, মানে আজ থেকে প্রায় 15-20 বছর আগের বাড়িঘরগুলো, তখনও একটা কাচের বক্সের মধ্যে একটি রেজিস্টার বই দেখা যেত।
ওখানে যারা ঢুকবেন বাড়িতে তাদের নাম বিস্তারিত এগুলো রেজিস্ট্রি করে তারপরে বা লিখে তারপর বাড়িতে ঢুকতেন আর কি। ওটা ওখানকার নিয়ম ছিল, সবাই এই নিয়মটা ফলো করতো। তো উনিও ওই সময় এরকম একটি রেজিস্টার বই দেখতে পান, সেখানে ওনার নাম এন্ট্রি করে উনি বাড়িতে প্রবেশ করেন। তো প্রবেশ করার পর দেখলেন দরজা খোলা, ভিতরে একটি মোমবাতি জ্বলছে। তো উনি কি আর করবেন, ঢুকে পড়েছেন। কিন্তু বাড়ির ভিতরে খুবই অন্ধকার মনে হচ্ছে, আর কিছু কিছু জায়গায় হালকা আলো রয়েছে, সেখানেও আধো আলো আধো ছায়া এমন একটা অবস্থা। আর ওই যে যেখানে মোমবাতি জ্বলছিল ওই টেবিলের ওখানে উনি গিয়েছেন। হঠাৎ করে দ্বিতীয় তলা থেকে একটি আওয়াজ ভেসে আসে। একজন ভদ্র মহিলা, বেশ বয়স হয়ে গেলে যেরকম কণ্ঠস্বর হয়ে যায় ওই রকম একটা কণ্ঠস্বরের আওয়াজ ভেসে আসে। ওই মহিলাটি দ্বিতীয় তলা থেকে নির্দেশনা দিচ্ছেন যে খাবার কোথায় রাখবেন উনি। তো উনি রাখলেন খাবার। এরপর যেটা ঘটে সেটা মোটেও কাঙ্ক্ষিত ছিল না। উনি খাবারটা দেওয়ার পর ওখানে খাবারের ওই টাকাটাও রাখা ছিল, ওই টাকাটা নিয়ে উনি যে বের হবেন, উনি বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না। ওনার বারবার মনে হচ্ছে উনি একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন। প্রতিটি ঘরের দরজার সামনে মনে হচ্ছে আয়নার মতো কিছু একটা লাগানো। বারবার উনি শুধু নিজের চেহারাই দেখতে পাচ্ছেন, নিজের প্রতিবিম্বই উনি দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে এক ভয়ঙ্কর আয়না ঘরের মধ্যে উনি আটকে গেছেন, যে ঘরের বিভিন্ন জায়গায় আয়না লাগানো রয়েছে। কোনোভাবেই উনি সেখান থেকে বের হতে পারছেন না। এক গোলক ধাঁধার মধ্যে উনি পড়ে গেছেন। ঢোকার সময় অবশ্য কিছুটা অস্বাভাবিকতা উনি ফিল করলেও খুব যে বেশি ভয় পেয়েছেন তা তো এরকম না। কিন্তু এইবার তো উনি প্রচণ্ড ভয় পেয়েছেন। আর ওই যে উপর থেকে উচ্চ স্বরে অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। উনি যতই দরজা খুঁজে পান না, ঘোরাফেরা করছেন, ছোটাছুটি করছেন, আর ওই হাসির আওয়াজ ততই তীব্র থেকে তীব্রতর হতে থাকে। আর খুবই অপরিচিত ভাষা, এটা জার্মান ভাষা না। ওই ভাই কিন্তু জার্মান ভাষা খুব ভালোভাবে বুঝতে পারতেন। খুবই অপরিচিত একটা ভাষায় কি জন্য বলছে। আর উনি যেহেতু মুসলিম ছিলেন, আরবি ভাষা তো উনি জানেন বলতে কোরআন শরীফ পড়তে পারতেন। আরবি ভাষায় যদি ওই মহিলা কোনো শব্দ বলতো সেটা তো বুঝতে পারতেন না। সেটা বাংলাও না, বাংলা তো হওয়ার কথাই না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও না, জার্মান ল্যাঙ্গুয়েজও না। এবং জার্মানিতে যেই ধরনের ভাষা প্রচলিত আছে বা বিভিন্ন দেশের মানুষও সেখানে আছে, ল্যাটিন আমেরিকান লোকজনও সেখানে আছেন, স্প্যানিশ আছেন, স্প্যানিশ ভাষায় কথা বলে। তো এরকমও কোনো ভাষা না। এটা যে কি ভাষা এটা উনি কোনোভাবে বুঝতে পারছেন না। উনি তো এভাবে বারবার ছোটাছুটি করছেন, অস্থির হয়ে গেছেন, ঘেমে একাকার। হঠাৎ করে উনি একটা ছবি দেখতে পান। ওই ছবিটার নিচে নাম লেখা, নাম হচ্ছে মারিও। সেখানে তার মৃত্যুর সাল লেখা ছিল। ওনার স্পষ্ট মনে আছে মৃত্যুর সাল লেখা ছিল 1850, যা 2000 সালে চিন্তা করা যায় কত বছর আগের, প্রায় 150 বছর আগের একটি ছবি ওইখানে। এইটা দেখে ওই ভাইয়ের অবস্থা তো আরো খারাপ হয়ে যায়। বোঝা যায় যে এই মহিলাটা মৃত্যুবরণ করার সময় উনি খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তাহলে কি এই কণ্ঠস্বরটা সেই মহিলারই? যাই হোক, উনি তো ছোটাছুটি করছেন, প্রচন্ড দৌড়াদৌড়ি করছেন, ঠিক একই জায়গায় দৌড়াদৌড়ি করছেন, বারবার একই জায়গায় চলে আসছেন, কিন্তু উনি বের হতে পারছেন না। হঠাৎ করে জার্মান ভাষাতেই একটা শব্দ ভেসে আসে। সেটা এরকম ছিল, আজকে আমার যদি অন্য কোনো কাজ না থাকতো না, তাহলে তোকে আজকে কেউ বাঁচাতে পারতো না। যা, ছেড়ে দিলাম আজকের মতো তোকে, প্রাণে বেঁচে গেলি। এটা বলার সাথে সাথে উনি না অচেতন হয়ে যান। ওই ঘরের মধ্যে উনি অচেতন হয়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি হসপিটালের বেডে, পাশে পুলিশ ছিল। উনি যখন পুলিশকে জিজ্ঞেস করেন যে আমি এখানে কিভাবে আসলাম, তো পুলিশের উত্তরটা এমন ছিল যে আমরা আপনাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পাই, আর আপনার পাশে আপনার বাইসাইকেল এবং খাবারের প্যাকেট ছিল একটা। উনি তখন পুলিশকে বলেন যে আমি তো একটি বাড়িতে গিয়েছিলাম খাবার অর্ডার দিতে, সেখানে গিয়ে আমি ভয় পাই এবং অজ্ঞান হয়ে যাই। তখন পুলিশকে যখন এটা বলেছেন, পুলিশও জিজ্ঞেস করেন যে আপনি কোন বাসায় গিয়েছিলেন। তখন উনি ওই ঠিকানাটা বলেন। তখন পুলিশ অবাক হন যে না তো, এখানে তো এই ধরনের কোনো বাসা বাড়ি নাই।
আপনি ভুল জায়গায় গিয়েছিলেন, আপনি ভুল ঠিকানায় আসছিলেন, এখানে কোনো বাড়িই নেই। আর আপনি বলছেন যে আপনি ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন, আমরা তো আপনাকে ঘরের মধ্যে পাই নাই, আমরা পেয়েছি রাস্তার পাশে। এটা শোনার পর আসলে উনি খুবই অবাক হন, ভয়ও পান যে তাহলে উনি কার বাসায় ডেলিভারি দিতে গেলেন, কেই বা ফোন করে খাবার ডেলিভারি দিতে বললেন। ভয়ঙ্কর কোনো এক নরপিশাচের খপ্পরে পড়ে যাচ্ছিলেন কি উনি? কোনো কিছুই আসলে উনি মেলাতে পারেন না। পরবর্তীতে উনি ওই দিকটাতে গিয়েছিলেন, সত্যি ওখানে কোনো ঘরবাড়ি নাই। তাহলে উনি রাতের বেলা কোথায় গিয়েছিলেন? জার্মানিতে কিন্তু অনেক পুরনো ঘরবাড়ি রয়েছে, আর সেই ঘরবাড়িগুলোর অনেক বাড়িঘরই হন্টেড বাড়ি বা হানা বাড়ি আমরা বলি। কিন্তু এই বাড়িটার কোনো অস্তিত্বই নাই। এটা কিভাবে সম্ভব? এটাই ছিল ঘটনা। চলুন এবার আমরা পরবর্তী ঘটনায় যাই। ইমন ভাই যেহেতু দুটি ঘটনা পাঠিয়েছেন, আমরা দ্বিতীয় ঘটনায় যাই। এই ঘটনাটি ওনার রুমমেট জাকারিয়া ভাইয়ের সাথে ঘটেছিল 2008 সালের দিকে। এটি কিন্তু জার্মানির ঘটনা না, এটি বাংলাদেশেরই ঘটনা। তো ওই জাকারিয়া ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে নওগাঁ জেলায়। উনি তখন ক্লাস 6-এর স্টুডেন্ট। আর ছোট থেকেই উনি একদম প্র্যাকটিসিং মুসলিম, আলহামদুলিল্লাহ। সেই ভাই ছোটবেলায় একা একা বের হয়ে যেতেন ফজরের নামাজের জন্য। এমনই এক বর্ষার সময় ভাই ফজরের নামাজের কিছুক্ষণ আগে, মানে আজানের পরেই উনি বাড়ি থেকে বের হয়েছেন নামাজের উদ্দেশ্যে। ওনার সাথে ছিল ওই সময়ের এক ধরনের ব্যাটারি টর্চ লাইট। তখনও কিন্তু চার্জার লাইটের এত বেশি প্রচলন হয় নাই। এখন যেরকম সব জায়গাতেই পাওয়া যায়, প্রত্যেকটা দোকানেই পাওয়া যায়, তখন চার্জার লাইট ছিল, কম ছিল আর কি। তবে ওনার কাছে এক ধরনের লাইটার ছিল, ওই লাইটারের মাথায় একটা ছোট্ট টর্চ লাইটের মতো লাগানো ছিল। তো ওই ধরনের লাইট নিয়ে উনি বের হয়েছিলেন। তো উনি বের হয়েছেন, ওনার বাসা থেকে মসজিদ খুব বেশি দূরেও না। বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া দরকার। বাড়ি থেকে বের হয়ে কাঁচা রাস্তা, এটা ধরে সোজা হাঁটলে অল্প একটু দূরে কয়েকটি দোকান রয়েছে। তার থেকে একটু দূরে একটি ব্রিজ, ব্রিজের এক পাশে একটি বট গাছ, অপর পাশে 7 মাথাওয়ালা তাল গাছ। এই জায়গা নিয়ে আগে পরে অনেক ঘটনা প্রচলিত আছে বলে শোনা যায়। অনেকেই নাকি এই জায়গায় অনেক কিছু দেখেছে। মূলত জায়গাটি হন্টেড। ব্রিজ থেকে অল্প একটু দূরে একটি ধানের মিল রয়েছে, সেই মিলের থেকে একটু দূরে কবরস্থান এবং মসজিদ। জাকারিয়া ভাই বাড়ির পাশে ওই যে দোকানপাটগুলো ছিল ওগুলা পাস করে যখন ব্রিজের কাছাকাছি এসেছেন, তখন ওই তাল গাছটির কাছে আসার 20 থেকে 25 ফুট দূর থেকে উনি দেখতে পান তাল গাছটির পেছন থেকে কেউ একজন সাদা অবয়বের মতো দেখতে হবে, এটা বের হয়ে উনি যেদিকে যাবেন সেদিকে যাচ্ছেন। অবয়বটি দেখতে ছিল মানুষের মতোই, কিন্তু পুরোটাই ছিল সাদা ধবধবে। সাদা আলখেল্লা পরা নাকি সাদা কাপড় পরা নাকি ওই অবয়বটাই সাদা, ওটা আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না, শুধু সাদাই বোঝা যাচ্ছে। উচ্চতা ছিল সাধারণ মানুষের থেকে একটু বেশি, কিন্তু অস্বাভাবিক বেশি বিষয়টা এরকম না। পুরুষ না মহিলা এটাও বোঝা যাচ্ছে না, শুধু এতটুকুই বোঝা যাচ্ছে মানুষের আকৃতির একটা অবয়ব। ভাই প্রথমে চিন্তা করেছেন হয়তো বা কেউ নামাজে যাবেন তাই বের হয়েছেন, এটা চিন্তা করেন। আর ওই যে মিলটা না, ওই মিলের ওই দিকটাতে মনে হচ্ছে যে ওই অবয়বটা যাচ্ছে। এখানে আরো একটি কথা বলে রাখা ভালো যে গ্রামের কিছু মানুষের আবার মাছ ধরার অভ্যাস ছিল। ফজরের আজানের পর পরে ওনারা মাছ ধরতে বের হতেন, অথবা সারা রাত মাছ ধরতেন, ফজরের আজানের পর বা ফজরের আজানের আগে বাড়িতে ফিরতেন। ভাই মনে করেছিলেন হয়তোবা এখন তো বর্ষাকাল, ওই টাইপের লোকজনই এদিক দিয়ে আসছে আর কি, মাছ টাছ ধরে আসছে, বা কারো জাল পেতে রাখা আছে ওইদিকে তুলতে যাচ্ছে, এরকমটা হতে পারে। অবয়বটা কিন্তু সামনে আর ভাই পেছনে পেছনে, মানে ওই অবয়বটাকে ফলো করতে করতে উনি যাচ্ছেন। উনি যেদিকে যাবেন ওই অবয়বটা ওইদিকেই যাচ্ছে যদিও, তো অবয়বটা কিন্তু নিজের মতো করেই যাচ্ছে, ভাই শুধু তাকে ফলো করছে। হঠাৎ করে উনি ওনার নিজের শরীরের উপর থেকে নিয়ন্ত্রণ কেন যেন হারিয়ে ফেলেন। উনি ওই ব্রিজটা ক্রস করে পরিত্যক্ত যে ধানের মিলটা রয়েছে না, ওই দিকটা যাওয়া শুরু করেন। ওই দিকে ওই অবয়ব যাচ্ছে, ওই অবয়বটা ওই পরিত্যক্ত ধানের মিলের মধ্যে ঢুকে যায়। উনিও কি করেন, ওই অবয়বটাকে ফলো করতে করতে ওই ধানের মিলের মধ্যে ঢুকে গিয়েছেন।
যখন ঢুকে গিয়েছেন, ভিতর তো অন্ধকার, হঠাৎ করে তখন ওনার মনে হয়, আরে আমি এখানে কেন, আমি তো মসজিদে যাব নামাজের জন্য। তখন ওনার সেন্স ফেরত এসেছে, উনি দ্রুত ওখান থেকে বের হয়ে যান এবং মসজিদে চলে যান। তবে আল্লাহর অশেষ রহমতে ওই যাত্রায় ওনার কোনো বিপদ আপদ হয় নাই। উনি পরবর্তীতে কিছু মানুষের সাথে বিষয়টা শেয়ার করেছিলেন, বলেছিলেন এটা করে ভালো জিনিস হবে, তা না হলে তো তোমার ক্ষতি করত। তবে এরপরে ওনার সাথে অন্য কোনো ধরনের ভয়ানক ঘটনা ঘটেনি যে ওই অভাবটার পিছু পিছু গিয়েছেন, ওই অভাবটা তার আবার পরে বিরক্ত করেছে, বিষয়টা এরকম আর হয়নি। এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ইমন ভাইকে চমৎকার দুটি ভয়ের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 141তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, ইয়াসার এই হরর থ্রিলার বইটি এখনো যারা সংগ্রহ করতে পারেননি তারা অনায়াসেই কিন্তু রকমারি থেকে সংগ্রহ করতে পারবেন। আর কিভাবে সংগ্রহ করবেন? খুবই সহজ। রকমারির লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করলেই আপনার রকমারির ওয়েবসাইটে ঢুকে যাবেন। সেখানে দেখতে পাবেন ইয়াসার বইটি, অনায়াসেই অর্ডার করতে পারবেন, চলে যাবে আপনার বাড়িতে বইটি। প্রিয় লিসেনার্স, চলুন ঘটনায় চলে যাই। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে। আর এই ঘটনাটি উনি ওনার আম্মুর কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি মূলত যেখানে ঘটেছে সেটা যশোর জেলার সদর উপজেলার বাঘারপাড়া ইউনিয়নের তারাগঞ্জ গ্রামে। এই মিকাইল ভাইয়ের বাড়ি কিন্তু যশোরে, মূলত সেখানেই ঘটেছে। আর ঘটনাটা ঘটেছে এই মিকাইল ভাইয়ের মায়ের চাচাতো বোনের মেয়ের সাথে। ঘটনায় যাওয়ার আগে ঘটনাস্থলের বর্ণনাটা একটু দিয়ে নেই। ওনার মামা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বুড়িগঙ্গা নদী, নদীর ঘাটে ফসলের জমি, আর কিছুটা দূরে একটা শ্মশান রয়েছে, তার পাশে একটা বড় তাল গাছও ছিল। ঘটনাটি ঘটেছিল 2005 সালের দিকে। ওনার মায়ের চাচাতো বোনের মেয়ের নাম শিলা। শিলা তার নানার বাড়ি থেকে লেখাপড়া করত এবং থাকতো সেখানে। বুড়িগঙ্গা নদীর ঘাটে ফসলের জমিতে আগে বেলে শাক পাওয়া যেত, খেতে অনেক ভালো লাগতো। তখনকার দিনে অনেক লোকই, বিশেষ করে গ্রামের ভদ্রমহিলারা, ওখানে গিয়ে বেলে শাক তুলে নিয়ে এনে রান্না করে খেতেন আর কি। শিলা এবং তার খালা, তার নাম হচ্ছে মারিয়া, এই শিলা এবং মারিয়া খালা দুজন একসাথে ভর দুপুরবেলা শাক তুলতে যায়। শিলা এবং মারিয়া খালা বেশ কিছুক্ষণ শাক তোলার পর মারিয়া খালা শিলাকে বাড়ি যেতে বলে এবং বলেন যে অনেক শাক তো তুললাম, চল এখন বাড়ির দিকে যাই। শিলাকে তার খালা দেখে যে শাক তুলতে তুলতে প্রায় শ্মশান ঘাটের কাছাকাছি চলে গেছে। শিলা তার খালাকে বলে যে আমার শাক তোলা হয় নাই, আমি আরো শাক তুলবো, তুমি যাও তো বাড়ি। শিলার খালা বলেন, মানে মারিয়া খালা বলেন, যে এখানে তোকে একা রেখে আমি যেতে পারি, জায়গাটা ভালো না, এখন তোকে এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো না, চল 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 আমার সাথে চল। মারিয়া খালা শিলাকে জোর করার পরও শিলা যেতে চায় না কোনো একটা কারণে। মনে হচ্ছে শিলার যেন শাক তোলার এমন নেশা লেগেছে যে কোনোভাবেই সেই নেশা থেকে সে বের হতে পারছে না। এদিকে বিকাল হয়ে এসেছে। বারবার শিলাকে বলার পরও যখন শিলা আসে না, মারিয়া খালা খুব রাগান্বিত হন, বিরক্ত হন, রাগ করে শিলাকে ওখানে রেখে বাড়িতে চলে আসেন। এর বেশ কিছুক্ষণ পর শিলা কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরত এসে নানির কাছে নালিশ দেয়। নালিশ এইটা বলে দেয় যে মারিয়া খালা নাকি শিলাকে একটি কচা গাছের ডাল ভেঙে মারতে গিয়েছিলেন এবং খুব বকাঝকা করছেন। এই কথা শোনার পর নানি এই মারিয়া খালাকে বলেন, এই একটা কাজ হইল, শিলাকে তুই এই কাজটা করলি কেন, কচা গাছের ডাল ভেঙে মারতে গেছিস কেন? এটা শোনার পর মারিয়া খালা তো অবাক, এটা কিভাবে সম্ভব, উনি তো অনেক আগে চলে আসেন, এটা তো নানিকে বলছেন। মারিয়া খালা বেশ রাগও করেন এই ভেবে যে শিলা তার নামে একটা মিথ্যা নালিশ করেছে। উনি তো শিলাকে বলছেন, শিলা কাজটা তো ভালো হইল না, আমি তোকে কখন এই কচা গাছের ডাল ভেঙে মারতে গেলাম? শিলা তো বলছে, না তুমি আমাকে মারতে গেছোই, তুমি অবশ্যই মারতে গেছো।
কোনোভাবেই শিলা মানতে নারাজ যে মারিয়া খালা আগে চলে আসে। এদিকে মারিয়া খালাও বলছেন যে উনি আগে চলে আসছেন। মারিয়া খালার কাছে খারাপ লেগেছে এই ভেবে যে শিলা এরকম একটা কথা তার মায়ের কাছে বলল। তার মা বলতে মানে মারিয়া খালার মা আর কি, শিলার নানি। আর শিলার নানিও মারিয়া খালাকে বকাঝকা করতেছেন। তো একটা পর্যায়ে শিলা বলছেন আমার কাছে প্রমাণ আছে, চলো ওই কচা গাছের ডাল ওইখানেই ভেঙে পড়ে আছে, চলো আমি দেখাবো। এই বলে শিলা তার নানিকে নিয়ে রওনা দিয়েছেন ওই শ্মশান ঘাটের দিকে। বাসার কাছাকাছি ছিল তো ওই সময় মারিয়া খালার যান নাই রাগ করে। সত্যি তার নানি দেখেন যে ওইখানে একটি কচা গাছের ডাল পড়ে আছে, যেটা একটু আগে হয়তো বা ভাঙা হয়েছে। ওই ডালটা তুলে শিলা বাড়িতেও নিয়ে আসে, এসে মারিয়া খালাকে দেখাচ্ছে, এই দেখো এই ডাল দিয়েই তো তুমি মারতে চাইছিলা, এই যে নানি আমাকে দেখছে, আমার সাথে গেছিল, ওখানে পড়েছিল। মারিয়া খালা তো আসলে কিছুই বুঝতে পারছেন না যে আসলে ঘটনাটা কি। ও এইভাবে মিথ্যা কথা বলা শুরু করে দিল আমার নামে, না একটু বকাঝকাই করছি তাই বলে ওকে আমি কচা গাছের ডাল ভেঙে মারতে যাব। উনি আসলে মন খারাপ করেছেন শিলার উপরে, করারই কথা। তো যাই হোক, ওই দিন সন্ধ্যার পর ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। শিলা পড়তে বসেছে, তখন সাথে শিলার ভাই শাওনও ছিল, একসাথে পড়তে বসেছে আর কি। ওই সময় হঠাৎ করে একটা অবয়ব দেখতে পায় শিলা। ওই পড়ার ফাঁকে নানি ওদের জন্য জিলাপি দিয়ে গিয়েছিল, ওই সময় পড়ছিল আর জিলাপি খাচ্ছিল। ওই অবয়বটার পুরো শরীরে বড় বড় লোম ছিল, চেহারাটা খুব কুচকুচে কালো ছিল। চেহারার উপর লোম ছিল বেশি এরকম না, চেহারাটা বোঝা যাচ্ছিল। ঠোঁটগুলো ছিল ধবধবে সাদা, কিন্তু চেহারাটা কালো, আর চোখ দুটো ছিল লাল টকটকে। ওই অবয়বটা ঘরের মধ্যেই দাঁড়ানো। শাওন কিন্তু সেটাকে দেখতে পাচ্ছে না, শিলা দেখতে পাচ্ছে। ওই অবয়বটাকে দেখার পর শিলার মুখে আর কোনো কথাই আসছে না, ভয়ে সে কোনো কথা বলতে পারছে না। মনে হচ্ছে ওর শরীরটা অবশ হয়ে গেছে, শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। ওই অবয়বটা দূর থেকেই তার হাতটা লম্বা করে বাড়িয়ে দেয় শিলার দিকে এবং বলতে থাকে, হ্যাঁ রে শিলা, জিলাপি খাবি? একা একাই খাবি? দে, আমাকেও দে, আমিও খাই। এইটা শোনার সাথে সাথে শিলা তো প্রচন্ড জোরে এক চিৎকার দেয়, সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তার চিৎকারে অন্য ঘর থেকে নানি আর মারিয়া খালা চলে আসে, কি হলো কি হলো। এদিকে শাওন তো কিছুই বলতে পারে না, সে তো কিছুই বোঝে নাই। সে খালি দেখছে যে হঠাৎ করে শিলা প্রচন্ড জোরে একটা চিৎকার দিল, সেন্সলেস হয়ে গেল। ওই সেন্সলেস অবস্থায় শিলার কিন্তু দাঁতও লেগে গিয়েছিল, অনেক সময় এরকম হয়। তো অনেক কষ্টে শিলার জ্ঞান ট্যান ফেরানো হয় আল্লাহর রহমতে। এর পরপরই স্থানীয় মসজিদের একজন মুয়াজ্জিন শহীদুল্লাহ চাচা আবার সম্পর্কে এই শিলার নানা হতেন। তো তাকে ডাকা হয়, উনি হালকা পাতলা ঝাড়ফুঁক করতেন আর কি, বা জানতেন ঝাড়ফুঁক টুকটাক। ওনাকে যখন ডেকে নিয়ে আসা হয়, উনি ঝাড়ফুঁক করে দিলেন, একটু পানি পড়া তেল পড়া দিয়ে দিলেন এবং জানালেন যে কি হয়েছিল। সব কিছু শোনার পর উনি বলেন যে ওকে ভালো কোনো হুজুর দেখাতে, কারণ বিষয়টা স্বাভাবিক না। যখন কেউ এই টাইপের জিনিস দেখতে থাকে তখন দ্রুত এটা সমাধান না করলে এটা বড় ধরনের একটা সমস্যায় রূপান্তরিত হয়। এখন ভালো হুজুর কোথায় পাবেন? টুকটাক খোঁজ খবর যেটা পান আর কি, তাদের কাছে নিয়ে যান, কোনো কাজ হয় না। এদিকে কয়েকদিনের ব্যবধানে শিলা শুকিয়ে যেতে থাকে, মনে হচ্ছে শরীরের ভেতর থেকে কেউ রক্ত শুষে খেয়ে ফেলছে, শুকিয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। দিনের বেলাতে ও বিভিন্ন সময় ওই অবয়বটাকে দেখতে পেত। ও যখন একা একা থাকতো তখনই ওই অবয়বটা এসে হাজির হতো। যখন স্কুলে থাকতো তখনও দেখতো, যখন খাবার খেত তখনও দেখতো। বিশেষ করে খাবার খাওয়ার সময় ওই অবয়বটা এসে দূর থেকেই হাত বাড়িয়ে দিত, ওই হাতটা লম্বা হয়ে শিলার কাছে চলে আসতো এবং বলতো, কিরে শিলা, একা একাই খাবি? দে, আমাকে দে, আমিও একটু খাই। আর তখনই শিলা প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যেত। এই ধরনের সমস্যা কিন্তু চলছিল। এরপর খুঁজতে খুঁজতে যশোরের তুলারামপুর এলাকায় একজন ভালো হুজুরের সন্ধান পান।
সেই হুজুরের কাছে যান। তো হুজুর বলেন যে সন্ধ্যার পর বা বিকালের একটু আগে বা এরকম একটা সময় আর কি উনি রুকিয়া করবেন, এরকম একটা সময় বলেছিল আর কি। তো উনি রুকিয়া শুরু করেন। রুকিয়া করার সময় একটি বৃত্ত উনি এঁকেছিলেন, যে বৃত্তের মাঝে শিলাকে বসিয়েছিলেন। শিলার উপরেই রুকিয়ার মাধ্যমে সেই জিনটাকে উনি হাজির করেন। সেই জিনটাকে হাজির করার পর ওই হুজুর বলেন যে আচ্ছা, এই বাচ্চা মেয়েটার সাথে তোর কিসের শত্রুতা, তোর কি ক্ষতি করছিল বলতো? তখন ওই জিনটা বলে ও তেমন কোনো ক্ষতি করে নাই, ওর সাথে কোনো সমস্যা হতোও না। মূলত ও এমন একটা সময় শাক তুলছিল, যে সময়টা তো ছিল আমাদের ওই পথ দিয়ে চলাচলের সময়। ওকে আমি বারবার বলেছিলাম যে চলে যা চলে যা, ওর খালার রূপ ধরে। ওর খালা যখন চলে গেল, এরপর বললাম, সে শোনে না। এরপর আমি একটি কচা গাছের ডাল ভেঙে ওকে ভয় দেখাই, তারপর সে ভয় পেয়ে চলে যায়। ওকে ক্ষতি করার কোনো উদ্দেশ্যে আমি এই কাজ করি নাই। মূলত ওই সময় আমাদের চলাচলের পথে কেউ বাধা হলে তার বড় ধরনের ক্ষতি হয়। যেহেতু ও চলে আসছিল, একটু পরেই আমাদের সম্প্রদায়ের আরো বড় বড় জিনেরা ওই দিক দিয়ে আসতো, তখন ওরা আরো অনেক বড় ক্ষতি হতো। এই ঝামেলা এখানেই শেষ হয়ে যেতে পারতো। ও কি করছে, আরো কিছুক্ষণ পরে এসে সন্ধ্যার সময় ওই কচা গাছের ডালটা নিয়ে গেছে। মূলত ওই কচা গাছেই আমি থাকতাম। আমি নিজে ওর ভালোর জন্য কচা গাছের ডাল ভেঙে ওকে ভয় দেখাই, তারাই দিছি। ও ওখানে এসে সেই ডালটা আবার বাড়িতেও নিয়ে গেছে। এই ধরনের ঘটনা যদি ঘটে, তখন ওই গাছের ওই অংশের সাথে আমরাও সেই বাড়িতে চলে যাই। তখন ওই ডালের সাথে সাথে আমি এই বাড়িতে চলে আসছি। ও যেহেতু আমার অবাধ্য হয়েছে, দুষ্টামি করছে, এই জন্য ওকে আমি শাস্তি দিচ্ছি, আর ওকে আমি শাস্তি দিয়েই যাব। এরপর হুজুর বলেন, যত বুঝে করে নাই, ছেড়ে চলে যা। সে বলে যে না, যাব না। তখন হুজুর বলেন যে আমি জানতাম যে এইগুলাই বলবি, যে আমি যাব না, আর এর ওষুধও আমার কাছে আছে। এরপর হুজুর সরিষা পড়া এবং জমজমের পানি এই দুটো মিক্স করে ওই শিলার দিকে ছুঁড়ে মারেন। আর তখনই শিলার ভেতরে থাকে ওই জিনটা, ওরে বাবারে মরে গেলাম, শরীর পুড়ে গেল, এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তখন হুজুর বলেন যে বুঝছিস তো যে কেন এইটা ছুঁড়ে মারলাম? আমি জানতাম যে তুই যেতে চাইবি না। শুধু তুই না, সব জিনই এই কথাই বলে যে না, আমি ছেড়ে যাব না। এই জন্য এর ব্যবস্থা আমাদের করাই থাকে। এখন যা, দ্রুত ভাগ। আর যাওয়ার সময় এখানে একটা কলস আছে, এই কলসটা নিয়ে সোজা শ্মশানঘাট পর্যন্ত যাবি, তারপর শ্মশানঘাটের ওইখানে এটা ফেলে দিবি, এটা আমরা সবাই দেখবো, যা। তখন কি হয়, ওই পাশে একটা রান্নাঘর ছিল, রান্নাঘরে একটা কলস ছিল, ওই কলসটা একে একে শূন্যে উঠে যায় এবং শূন্যে ভাসতে ভাসতে ওই কলসটা চলে যেতে থাকে মাঠের ভিতর দিয়ে ওই শ্মশানঘাটের ওই দিকটাতে। ওই সময় তো আসলে সন্ধ্যা বা রাত হয়ে গিয়েছিল, পরবর্তীতে খুব বেশি দূর আর দেখা যায় না। দিনের বেলা গিয়ে দেখা গেল ওই শ্মশানঘাটের কাছাকাছি একটা জায়গায় কলসটা ভেঙে পড়ে আছে, মানে উপর থেকে ছেড়ে দিয়েছে, পড়ে গেছে। মূলত যখন ওই অবয়বটা শিলার শরীর থেকে বের হয়ে যায়, তখন শিলা সেন্সলেস হয়ে গিয়েছিল। এরপরে কিন্তু ওই কলসটা শূন্যে উঠে যায় এবং ভাসতে ভাসতে ওই দিকটাতে চলে যায়। তা আল্লাহর অশেষ রহমতে এরপরে শিলার সাথে আর কোনো ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমরা একটা জিনিস শিক্ষা পেলাম, সেটা হচ্ছে যে কোনো গাছ বা এই টাইপের কোনো জিনিস যেগুলোতে আসলে জিনের প্রভাব রয়েছে, সেই গাছের কোনো ডাল বা সেই গাছ দিয়ে তৈরি কোনো আসবাবপত্র যদি কেউ ব্যবহার করে, তখনও কিন্তু ওই জিনগুলো ওই জিনিসটার সাথে সাথে চলে আসতে পারে। এই টাইপের একটা ছোট্ট ঘটনা আমাকে আমাদের মডারেটর বদরুজ্জামান রাকিব বলেছিলেন। ওদের বাড়িতে একটা আলমিরা আছে, গভীর রাত্রে এখনো ওই আলমিরার মধ্যে কি যেন খটখট খটখট শব্দ করে। মূলত যে গাছ থেকে ওই আলমিরাটা তৈরি করা হয়েছিল, সেই গাছের সমস্যা ছিল। এরপর ওই গাছ দিয়ে যখন এরকম একটা আসবাবপত্র তৈরি করা হয়, এরপর থেকেই ওই আসবাবপত্রের মধ্যে গভীর রাত্রে খটখট খটখট শব্দ হয়। ওনারা অনেক চেষ্টা করেছেন এটা সমাধান করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়েছেন, তাতেও কিচ্ছু হয় না। এমনকি খটখট করা অবস্থাতেই ওনারা দৌড়ে গিয়ে ওইটার পাল্লা খুলেছেন, তখনও কিছু দেখা যায় নাই। হয়তো বা ইঁদুর বা অন্য কোনো কিছু ভেতরে থাকতে পারে বা আশেপাশে থাকতে পারে, এরকম কোনো কিছু আসলে ওনারা দেখতে পান নাই। বহু বছর ধরে এই সমস্যা এখনো চলছে, কিন্তু
ঘটনাটি খুব ছোট, তো এই জন্য বদরুজ্জামান রাকিব বলেছেন যে ভাই আসলে এটা এত ছোট ঘটনা 2 মিনিটে হয়ে যায়, তো এটা আসলে যে দিব লিসেনারদের কাছে তো ভালো লাগবে না। তখন আমি বলেছিলাম কোনো একটা ঘটনার রেফারেন্স হিসাবে এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব কিনা। তখন এই চিন্তা যেহেতু মাথায় আমার আসে, আজকের এই ঘটনার প্রেক্ষাপটে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ঘটনাটি একদম ছোট, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বলতে গেলে 2 মিনিটও লাগতো না। এর থেকেই প্রমাণিত হয় যে কোনো এইরকম জিন দ্বারা আক্রান্ত কোনো গাছ যেখানে তারা থাকেন, এই গাছগুলো কাটা বা সেখান থেকে তৈরি আসবাবপত্রের সাথেও এই জিনগুলো চলে আসতে পারে এবং তার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। আমরা অনেকে মনে হয় গাছের কোনো গুণ রয়েছে, আসলে গাছের কোনো গুণ নাই এই অর্থে। হ্যাঁ, গাছের কোনো ঔষধি গুণ থাকতে পারে, সেই হিসাবটা আলাদা, সেটা আমি বলছি না। আমি বলছি যে গাছ কারো ক্ষতিও করতে পারে না, ভালোও করতে পারে না, সেই ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই, আল্লাহ যদি না চান। তবে এই ধরনের প্যারানরমাল ক্ষতির কথা আমি বলছি যে এই কারণে জিন যদি চলে আসে তখন কিন্তু পরিবারের সদস্যদের ক্ষতি হতে পারে। যেটা শিলা আপু করেছিলেন, উনি এই ডালটা ভুল করে নিয়ে আসছিলেন। উনি তো ছোট মানুষ, বুঝতে পারেন নাই, আসলে বোঝার কথাও না, এটা আমরাও হয়তো বা এই কাজটা করতাম। আর যেহেতু মারিয়া খালা উনি অস্বীকার করছিলেন, আর শিলা তো এটা দেখেছে, সেটা প্রমাণ করার জন্যই মূলত এটা সাথে করে নিয়ে আসছিলেন তার নানির সাথে। আর এটাই একটা বড় ধরনের বিপদের কারণ হয়ে গিয়েছিল। এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 141তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম আব্দুল্লাহ আল মামুন। উনি বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 4র্থ বর্ষে অধ্যয়নরত রয়েছেন। ওনার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায়। গ্রামের নামটি আমাদেরকে উনি জানিয়েছেন, তবে সঙ্গত কারণে গ্রামের নামটি আমরা প্রকাশ করতে পারছি না। কেন পারছি না? ঘটনাটি শোনার পর আপনারা কিছুটা হলেও আঁচ করতে পারবেন। ঘটনাটির সময়কাল 2012 কি 13 সাল এরকমটা হবে। ঘটনাটি বোঝার সুবিধার্থে ওনার পরিবারের বর্ণনাটা দেয়াটা জরুরি বলে আমি মনে করছি। এই মামুন ভাইয়ের বাবা, চাচা, ফুপুরা 3 ভাই 2 বোন। মামুন ভাইয়ের বাবা ভাইদের মধ্যে মেঝো। ওনার বাবার ফার্নিচার এবং গাছের বিজনেস রয়েছে। আর মামুন ভাইয়ের বড় কাকা মানে জ্যাঠা, উনি পাকিস্তানে থাকতেন। আর ওনার ছোট চাচার চায়ের দোকান ছিল। ছোট চাচা একটু বাউন্ডুলের স্বভাবের ছিল, দোকানের দিকে খেয়াল রাখতেন না, রাত করে বাড়িতে ফিরতেন, সবসময় তার মাথা গরম থাকতো। কিছু থেকে কিছু হলেই সবসময় মামুন ভাইয়ের আম্মু, জেঠি আর মামুন ভাইয়ের দাদির সাথে ঝগড়া করতেন। ওনার এই স্বভাব পাল্টানোর জন্য পরিবারের সিনিয়ররা ঠিক করলেন যে তাকে বিয়ে দেবেন। যেমন কথা তেমন কাজ, আশেপাশে অনেক জায়গায় দেখাশোনা করা হচ্ছিল। ফেনী এলাকার এক মেয়ের সাথে ছোট চাচার বিয়ে ঠিক হয়। মামুন ভাইয়ের দাদা কিন্তু জীবিত ছিলেন না। পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করতেন মামুন ভাইয়ের বাবা। যেহেতু ওনার বড় চাচা পাকিস্তানে, করাচিতে, আর ছোট চাচার তো এরকম বাউন্ডুলের স্বভাব, আর দাদি তো আসলে অনেক বয়স্ক ছিলেন। কিছু কিছু বিষয়ে উনি সিদ্ধান্ত দিতেন, কিন্তু অনেক জটিল বিষয়গুলো আসলে সিদ্ধান্ত দেওয়ার মতো শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা ওনার আসলে তখনও ছিল না, যেহেতু অনেক বয়স হয়ে গেছিলেন আর কি। ওনার এত বয়স যে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ যে বাংকারটা, এটা কিন্তু কুমিল্লার লাকসাম পর্যন্ত চলে এসেছিল। এই কারণে চট্টগ্রামেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক স্মৃতি রয়েছে। উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে অনেক কিছু বলতে পারেন। তাহলে বোঝাই যাচ্ছে যে ওনার বয়স কত। তো যাই হোক, বিয়ে শাদী হয়েও যায় ঠিকঠাক মতো। বিয়ের পরে 5-6 মাস সবকিছু ঠিকঠাকই ছিল। এরপর বিভিন্ন কারণে এই ছোট চাচা, ছোট চাচি আর এই মামুন ভাইয়ের মা এবং জেঠির সাথে সবসময় ঝগড়া লেগে থাকতো। কেন ঝগড়া হয় এটা আসলে ডিটেলসে বলাটা খুব মুশকিল। একদম সাধারণ বিষয় নিয়েই ঝগড়াঝাটি চলতে থাকে। তো এইভাবে যেহেতু ঝগড়া চলছে, একটা পর্যায়ে এই মামুন ভাইয়ের দাদি মামুন ভাইয়ের বাবাকে ডেকে বলে দেন যে এভাবে তো হইচই করা সম্ভব না, প্রত্যেকটা দিন এরকম ঝগড়াঝাটি লেগেই থাকে, এক কাজ কর, এই সম্পত্তি আলাদা করে দে আর এই ছোট ছেলেটাকে আলাদা করে দিই।
মানে ছোট চাচা, মামুন ভাই ছোট চাচাকে আলাদা করে দিবেন আর কি। তো যেদিন ভিটার ভাগ ভাটোয়ারা হবে সেদিন এই যে চাচি মানে ছোট চাচির ফ্যামিলির অনেকেই আসছেন, আর এদিক থেকে দুই ফুপুর হাজব্যান্ড, এলাকার মেম্বার চেয়ারম্যান ওনারাও আসছেন। ঘটনাটা শুরু এই ভিটামাটি ভাগ হওয়া নিয়ে। যেহেতু মামুন ভাইয়ের দাদি ওনাদের সাথেই খাওয়া দাওয়া করেন, এদিকে ফুপুদের বিয়ে হয়ে গেছে, আর ফুপুদের বড় করা, বিয়ে শাদী দেয়া সব কিছুই কিন্তু এই মামুন ভাইয়ের আব্বু উনি নিজ অর্থায়নে করেছেন। আর যে জ্যাঠা মানে বড় চাচা, উনি তো করাচিতে থাকলেও খুব একটা যোগাযোগ করতেন না পরিবারে, এই জন্য ওই বড় চাচি বা জেঠির দায়িত্বও কিন্তু মামুন ভাইয়ের আব্বুর কাঁধেই এসে পড়েছে। যেহেতু দুই বোনকে উনি বড় করেছেন, বিয়ে শাদী দিয়েছেন, এই জন্য এই দুই বোন তাদের স্বামীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, যেহেতু ভাই অনেক কষ্ট করছে এখনো করে, সুতরাং এই সম্পত্তির যেই ভাগটা হয় এটা আমরা কেউই নেব না। এই বিষয়ে তাদের স্বামীরাও সম্মতি দিয়েছিলেন। মোটামুটি কোনো ধরনের প্ররোচনা ছাড়াই ওনারা এই সম্পত্তি থেকে নিজেদের অংশটা ছেড়ে দেন, বলেন যে আমার ভাইরা পাক এটা। তবে এখানে ওনাদের একটা ওসিয়ত ছিল, সেটা হচ্ছে যে ওনারা যে সম্পত্তিটা ছেড়ে দেবেন এটা যেন এই মামুন ভাইয়ের আব্বা পান, এটা ওনাদের একটা ইচ্ছা ছিল আর কি। এখন দুই বোনের পুরো সম্পত্তি যদি মামুন ভাইয়ের আব্বা পান, সেক্ষেত্রে উনি একটু ভাগে বেশি পেয়ে যান, এটা দেখা গেল যে অন্য ভাইদের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। এই জন্য সিদ্ধান্ত নেওয়া হলো যে এক কাজ করি, ভিটা 4 ভাগ করি। 4 ভাগ করার পর দুই ভাগ মামুন ভাইয়ের আব্বা নেবেন, মানে ওই যে দুই ফুপুর যেই অংশগুলো ওইভাবে একটু মিলতাল করে 2 ভাগ নেবেন মামুন ভাইয়ের আব্বা, আর 1 ভাগ হচ্ছে ওনার জ্যাঠা, মামুন ভাইয়ের জ্যাঠা যিনি পাকিস্তানে থাকতেন আর কি, আর 1 ভাগ এই ছোট চাচা, মামুন ভাইয়ের যিনি ছোট চাচা উনি পাবেন। এখন এই সিদ্ধান্ত সকলে মেনে নিলেও এই যে চাচির মানে ছোট চাচির ভাইয়েরা কিন্তু মেনে নেয়নি। তাদের কথা হলো যে এই যে একটা ভাগ করা হয়েছে দুই ফুপুর সম্পত্তি নিয়ে, যে একটা ভাগ করা হচ্ছে, সেই ভাগ থেকে অর্ধেক অংশ ছোট চাচাকে দেয়া হোক আর অর্ধেক অংশ মামুন ভাইয়ের আব্বাকে দেয়া হোক। এই বিষয়টা নিয়ে মূলত ঝগড়ার সূত্রপাত ঘটে। আর এই ঝগড়াঝাটিতে সবচেয়ে মেইন ভূমিকা পালন করেছে হচ্ছে এই ছোট চাচির আপন ভাই, মানে ছোট চাচার শ্যালক। ঝগড়ার এক পর্যায়ে এই ছোট চাচার শ্যালক সে কি করেছে, এই মামুন ভাইয়ের ফুপুর গায়ে হাত তুলেছে। এই দৃশ্য দেখে অন্য যে 2 ফুপা ইনারা তো আর বসে থাকবেন না, ওনারা কি করেছেন, ওই ছোট চাচার শ্যালককে দিয়েছেন এক মাইর। নিজের আপন ভাইয়ের মার খাওয়া দেখে স্বাভাবিকভাবেই বোনের গায়ে হাত তোলা, এটা কি কেউ সহ্য করতে পারবে? এদিকে এই মামুন ভাইয়ের চাচারা দেখেছে তার বোনের গায়ে হাত তুলেছে, আবার স্ত্রীর গায়ে হাত তুলেছে আর একজন পুরুষ লোক, এটা নিশ্চয়ই তার স্বামীরা মেনে নেবে না। সব মিলিয়ে একটা বেশ ভালো ধরনের ঝগড়াঝাটি মারামারি হয়ে যায় ওখানে। শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত মতোই ভিটামাটি ভাগ হয়ে যায়। এরপর থেকেই মূলত আসল ঘটনার সূত্রপাত হয়। ভিটা ভাগের পর 1 মাসের মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল। ঘটনা শুরুর আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে। তা হলো ওনাদের বাড়ির চারদিকে একদিন সকালবেলা ছাই আর পানি দিয়ে গোলালে যেরকম একটা মিশ্রণ হয়, ওই রকম বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছিটিয়ে গন্ডির মতো আঁকা চারদিকে। ওনারা প্রথমে মনে করেছেন হয়তোবা কোনো পাখি বা এই টাইপের কোনো কিছুর মলমূত্র হতে পারে, এরকম চিন্তা করেছেন আর কি। প্রথম ঘটনা ঘটে মূলত এই মামুন ভাইয়ের জেঠি মানে বড় চাচির সাথে। গ্রামে ওয়াশরুম তো বাইরে থাকে, তাই উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। রাত আনুমানিক 2টা-2:30 হবে। এমন সময় লক্ষ্য করেন উঠোনের পাশেতে গাছ একটা ছিল, ওই গাছে একটা লম্বা অবয়ব বসে আছে। উনি ওইটা দেখে ভয়ে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা ঘুম থেকে উঠে পড়েন। তারা বাইরে বের হয়ে এসে দেখেন যে এই যে জেঠি অজ্ঞান হয়ে পড়েছেন উঠানের এক পাশে।
তাকে তুলে এনে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। উনি বলেন যে উনি কি দেখেছেন, তো এটাকে সবাই চোখের ভুল বলে চালিয়ে দিয়েছেন যাতে করে উনি সাহস পান, যদিও বা ওনারাও চিন্তা করেছেন এটা চোখের ভুলই হবে। এভাবে রাতের বেলা একা একা কেউ বের হলেই নাকি ওই অবয়বটাকে দেখত। একদিন তো জেঠি দেখেছেন, সেটাকে চোখের ভুল বলে চালিয়ে দেওয়া হয়েছে। যারা চোখের ভুল বলে চালিয়ে দিয়েছেন এরাই পরবর্তীতে আবার দেখেছেন। এরপর রাতের বেলা ঘরের চালে ঢিল ছোড়ার শব্দ হতো, অনবরত না, কয়েকটা ঢিল পড়তো, এরপরে আবার নীরব থাকতো, আবার পড়তো, এইভাবে আর কি। কিন্তু সকালবেলা ওই ঢিলগুলোর খুঁজে পাওয়া যেত না। এরপর আর এক ঘটনা ঘটে। ওনাদের উঠোনের একদিকে কয়েকটা লিচু গাছ আর নারকেল গাছ ছিল। এই গাছগুলো হঠাৎ করে মারা যেতে থাকে। একের পর এক সুস্থ গাছ এক সপ্তাহের মধ্যে মারা যায়। এরপর পুকুরের মাছ মারা যেতে থাকে। মামুন ভাইয়ের আব্বুর ব্যবসায় লোকসান হতে থাকে একের পর এক। সবার টনক নড়ে তখন যখন ওনার আব্বুর এমন একটা অ্যাক্সিডেন্ট হয় যেটা বেশ রহস্যময়। একটুর জন্য ওনার আব্বু বেঁচে গিয়েছিলেন, কিন্তু পায়ে প্রচন্ড চোট লেগেছিল। অ্যাক্সিডেন্টটা ছিল এরকম যে উনি দোকান থেকে ফিরে আসার সময় রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়িয়েছিলেন। ওই সময় একটা পিকআপ ট্রাক সে রাস্তার একটা ভালো জায়গা দিয়েই যাচ্ছিল। হঠাৎ করে কি করে পিকআপটা এলোমেলো চলা শুরু করে এবং এই মামুন ভাইয়ের আব্বুর গায়ে তুলে দেয়। উনি কি করেছেন, পায়ে আঘাত পাওয়ার পরেই এক সাইডে পড়ে গেছেন। আল্লাহর রহস্যের সঙ্গে ওনার গায়ের উপর দিয়ে উঠে যায় নাই। আর মামুন ভাইয়ের আব্বুকে মিস করার পর ওই পিকআপটা রাস্তার এক পাশে অনেকটা খাদের মধ্যে চলে গেছে। বাজারের লোকজন তো ওই ড্রাইভারকে ধরে, জিজ্ঞেস করে যে তুমি খালি রাস্তায় এরকমটা করলা কেন, এই লোকের গায়ের উপর উঠাইতে গেলা কেন? অপর পাশ থেকে তো অন্য কোনো গাড়িও আসছিল না। তখন ওই ড্রাইভার একটা রহস্যময় ব্যাপার বলে। সেটা হলো, ড্রাইভার বলে হঠাৎ করে নাকি তার সামনে একটা লোক চলে আসছে, আর ওই লোকটাকে বাঁচানোর জন্য উনি এক সাইডে যখনই গাড়ি ব্রেক করেছেন বা সাইডে নিয়েছেন তখনই মূলত এই মামুন ভাইয়ের আব্বার গায়ে ধাক্কা লেগেছে। অথচ মামুন ভাইয়ের আব্বা বলেন ওই সময় তো কোনো লোকজনই ছিল না ওখানে, আমি একাই ছিলাম। উপস্থিত লোকজন বলে যে আরে নেশা টেশা করছে গাড়ি চালানোর সময়, এই জন্য ভুলভাল দেখছে। এরপর পুলিশ ডেকে ওই ড্রাইভারকে পুলিশের হাতে তুলিয়ে দেওয়া হয় আর কি। স্বাভাবিক এরকম তো মনেই হতে পারে যে দিন দুপুরবেলা এরকম সে যদি দেখে, নেশা না করলে কিরকম দেখার কথা। আসলে যে এই ব্যাপারটা কি ছিল এই বিষয়টা দাদি সর্বপ্রথম আঁচ করতে পারেন যে নিশ্চয়ই এমন কিছু হয়েছে, একের পর এক এই সমস্যাটা হচ্ছে। ভর দুপুরে মানুষকে এভাবে মেরে ফেলার ভয়ঙ্কর কোনো একটা বান হয়তো মারা হতে পারে, এরকম চিন্তা করেছেন উনি। এদিকে মামুন ভাইয়ের আব্বা উনি আবার এসব জাদু টোনায় খুব একটা বিশ্বাস করতেন না। যেহেতু বিশ্বাস করতেন না, ওনার দাদি কয়েকবার বলার পরও এগুলো নিয়ে আসলে কোনো ভ্রুক্ষেপ করেন নাই। বাধ্য হয়ে ওনার দাদি সিদ্ধান্ত নিলেন যা করার উনিই করবেন। যেহেতু অনেক আগের মানুষ উনি এসব বিষয় মোটামুটি বুঝতে পারতেন, তবে বুঝতে পারলেও আসলে বয়স তো অনেক হয়ে গিয়েছিল, এই কারণে অতটা উনি ঠাহর করতে পারেন নাই। যখন দেখলেন যে এইরকম একটা অবস্থায় চলে গেছে তখন বুঝতে পারলেন, কারণ এমনিতে তো জিন ভূতের সমস্যা হইতেই পারে, বিভিন্ন সময় হয়েছে, ঠিকও হয়ে গেছে, কিন্তু এটা কি? যাই হোক, উনি কি করেছেন, দাদি কি করেছেন, এক শুক্রবার বিকালে এই মামুন ভাইকে বলেছেন এলাকার দোকান থেকে এক বিড়া পান আর ছোট্ট এক বোতল সুগন্ধি তেল কিনে নিয়ে আসতে। টাকা দিয়েছেন, মামুন ভাই নিয়েও আসছেন। উনি যখন নিয়ে আসলেন তখন দাদি ওনাকে নিয়ে পাশের গ্রামে, যে গ্রামে দাদির বাবার বাড়ি, সেখানে গিয়েছেন। ওখানে এক মহিলার কাছে নাকি জিন আসতো। তো দাদি ওখানে নিয়ে গিয়েছেন আর বারবার যাওয়ার পথে বলে দিয়েছেন যে ওই মহিলা কথা বলার সময় অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না, শুধু যে প্রশ্ন জিজ্ঞেস করবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে, এর বাইরে কোনো কথা বলা যাবে না, আর কোনো মিথ্যা কথাও বলা যাবে না। তো ওনারা ওই মহিলার বাড়িতে গিয়েছেন। ওই মহিলা ওনার দাদিকে বলেছেন যে মাগরিবের নামাজ পর্যন্ত অপেক্ষা করেন, মাগরিবের নামাজের পর ইনশাল্লাহ আমরা আসনে বসবো। যেহেতু ওনার নিজের বাবার গ্রাম, দাদির নিজের বাবার গ্রাম, অনেকেই পরিচিত, গল্প গুজব করে বিকেলটা ওই বাড়িতেই ওনারা সবাই মিলে কাটিয়ে দেন। সন্ধ্যা নামে, সন্ধ্যার পর যখন মাগরিবের আজান নামাজ সবার শেষ হয়েছে, সবাই নামাজ পড়েন, তো শেষ করে ওই মহিলা ওই জায় নামাজেই বসে আছেন। জায় নামাজে বসে কিছু সময় উনি দোয়া দুরুদ পড়তে থাকেন। জায় নামাজ থেকেই ওনার হাজবেন্ডকে ইশারা করেন।
ওই মহিলার হাজবেন্ড ওনাদের আনা পান ওনাকে দেন, পান খাওয়ার উপযোগী করে ওই যে জর্দা তারপরে সুপারি এই জিনিসগুলো দিয়ে পান বানিয়ে দেন। এরপর ওই সুগন্ধি তেলের শিশি থেকে কিছুটা তেল মাথায় লাগিয়ে দেন ওনার হাজবেন্ড, কি জন্য দোয়া পড়ে মাথায় লাগিয়ে দেন আর কি। কিছুক্ষণ পর হঠাৎ করে ওই মহিলা জায়নামাজ থেকে উঠে খাটে বসে পড়েন, পায়ের উপর পা তুলে বসে পড়েন। তখন ওই মহিলার স্বামী আর এই যে মামুন ভাইয়ের দাদি ওই মহিলাকে সালাম দেন, আর মামুন ভাইকেও সালাম দিতে বলেন। ওই মহিলা ভারী পুরুষের কণ্ঠে সালামের জবাব দেন এবং জিজ্ঞেস করেন যে আমাকে আপনারা কেন ডাকছেন। এরপর দাদি সব ঘটনা খুলে বলেন। কিছুক্ষণ চুপ থাকার পর ওই ভারী কণ্ঠ বলে ওঠে, আসলে সমস্যা এখনো অতটা জটিল হয়নি, আপনাদের উপর আল্লাহর রহমত আছে, তবে আরো আগে বোঝা উচিত ছিল, আরো আগেই আসা উচিত ছিল। এরপর ওই ভারী কণ্ঠটি বলে দেয় যে পাশের গ্রামের মসজিদে একজন হুজুর আছে, আগামীকাল এই মহিলার স্বামীকে সাথে নিয়ে ওই হুজুর আপনাদের বাড়িতে যাবেন, বাকি সব কিছু আমি বলে দেব সেই হুজুরকে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এটা নিয়ে আর চিন্তা ভাবনা করার দরকার নেই। তো এই ধরনের আশার বাণী শোনার পর ওনারা আশ্বস্ত হন। হঠাৎ করে ওই মহিলা নিস্তেজ হয়ে যান, কিছু সময় বিছানায় শুয়ে থাকেন, এরপর স্বাভাবিক হন। স্বাভাবিক হওয়ার পরেও মনে হচ্ছিল ওই মহিলা অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম করেছেন, এমনটা মনে হচ্ছিল আর কি। এরপর ওই বাড়ি থেকে ওনারা রওনা দেন আর কি। ঠিকঠাক মতো ওই বাড়িতে চলে আসছেন মামুন ভাই ওনার দাদিকে নিয়ে, পথে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এরপর দিন ওই মহিলার স্বামী এবং পাশের গ্রামের একজন হুজুর মামুন ভাইদের বাড়িতে আসছেন। ওই হুজুর আসার পরেই মানে এমন একটা আচরণ করছেন মনে হচ্ছে ওই হুজুর ওই বাড়ির সব রুম বা সব কিছু চেনেন, অথচ এই বাড়িতে উনি আগে কখনো আসেনি নাই। উনি এসে প্রথমে বলেন যে একটা কোদাল দেন তো কোদালটা নেওয়ার পর উনি কোদালটা হাতে নিয়ে সোজা একটা ঘরের কিনারে গিয়ে গর্ত করা শুরু করলেন। কাউকে জিজ্ঞাসা করছেন না যে এখানে কি আছে না আছে, উনি নিজেই করছেন, মনে হচ্ছে কেউ তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। উনি বিভিন্ন জায়গায় গর্ত করেন, তারপর ঘরে যে চৌকাঠের নিচে গর্ত করেন, এরকম বেশ কিছু গর্ত করে উনি প্রায় 6টা তাবিজের মতো কিছু জিনিস উদ্ধার করেন। হুজুর প্রথমে আগুন জ্বালান, আগুনের উপরে কিছু দোয়া পরে ফু দেন, এরপর ওই তাবিজগুলোকে আগুনে ফেলে দেন। এরপর মসজিদের হুজুর সব ঘটনা খুলে বলেন। উনি বলেন যে গত রাত্রে বড় হুজুর মানে ওই যে মহিলার কাছে আসা যে জিন, উনি তাকে সব ঘটনা বলে গেছেন। উনি বলেন যে এই যে মামুন ভাইয়ের বাবা এবং চাচার যেই সম্পত্তিগুলো ছিল আর কি, পুপুদের যে সম্পত্তি ছিল, তো এটা নিয়ে ভাগ বাটোয়ারার সময় যখন ওই যে ছোট চাচা শ্যালককে মারধর করা হয়েছিল, তো এটা কিন্তু ওই ছোট চাচির মা এবং চাচি ওনারা তো দেখেছেন এবং ওনারা খুব অপমানিত হয়েছেন আর কি এই বিষয়টাতে। তাই ওনারা ভয়ঙ্কর এক ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছিলেন। মূলত পরিবারের সদস্যরা যখন কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিয়েছেন, তখন ওই কাপড় থেকে কিছু সুতা নিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। শুধু যে সুতা তা কিন্তু না, পরিবারের প্রত্যেক সদস্যেরই ব্যবহৃত বিভিন্ন জিনিস নিয়ে এক তান্ত্রিকের কাছে তারা দেন এবং কালো জাদু করান। হুজুর এটাও বলেন যে ভাগ্য ভালো ওই তান্ত্রিক এতটা শক্তিশালী না, অত তন্ত্রমন্ত্র জানে না, যতটুকু জানে তাতেই এই অবস্থা। আপনারা যদি কোনো শক্তিশালী তান্ত্রিকের খপ্পরে পড়তেন তাহলে কি অবস্থা হতো। আর বাড়ির উপর বিভিন্ন জিন চালান করে দেওয়া হয়েছিল যাতে করে আস্তে আস্তে ক্ষতি হয়। আর ওরা যে পরিমাণ উপকরণ মানে ব্ল্যাক ম্যাজিকের উপকরণ সংগ্রহ করেছিল তাতে এই পরিবারকে একদম ডিস্ট্রয় মানে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ওই জিনগুলোই বলতো রাস্তার পাশে যখন মামুন ভাইয়ের আব্বু দাঁড়িয়েছিলেন তখন ওই ড্রাইভারকে হিপনোটাইজ করে একটি দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। আল্লাহর রহমতে মামুন ভাইয়ের আব্বা বেঁচে গিয়েছিলেন, পায়ে আঘাত লেগেছিল তবে তেমন কোনো ক্ষতি হয়নি। আর বড় ধরনের যে ব্ল্যাক ম্যাজিকগুলো সেগুলো নাকি ওই বাড়ির গাছের উপর দিয়ে গিয়েছে, যার কারণে গাছগুলো মারা গিয়েছে। চালে ঢিল মারা, তারপর ওই যে গাছের ডালে বসে থাকা, এগুলো কিন্তু ওই জিনেদেরই কাজ ছিল। তো হুজুর বেশি বেশি করে বাড়িতে নামাজ পড়তে বলেন, তারপরে জিকির আজগার করতে বলেন, কোরআন তেলাওয়াত করতে বলেন এবং হুজুর ওই বাড়িটা বন্ধ করে দেন। হুজুর যাওয়ার সময় এই মামুন ভাই জিজ্ঞেস করছেন আচ্ছা বড় হুজুরটাকে, তখন ওই হুজুর হেসে বলেন বড় হুজুর হচ্ছে ওনার ওস্তাদ, মানে এই হুজুর উনি বিভিন্ন রুকিয়া শিখেছেন ওই জিনের কাছ থেকে। আর ওই জিন নাকি ওই যে যিনি ভদ্র মহিলা ওনার বাবার বন্ধু জিন, কোনোভাবে ওই জিনের সাথে ওই
ভদ্রমহিলার বাবার খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল। এরপর ওই জিন ওই ভদ্রমহিলার বাবাকে দিয়ে বিভিন্ন ধরনের রুকিয়া, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করাতেন। তবে ওনার বাবা যখন মারা যান, মারা যাবার আগে খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, তখন বলেছিলেন যে আমি তো মারা যাচ্ছি, কিন্তু ওই জিন বলেছিল যে হায়াত মউত তো আল্লাহর হাতে, পৃথিবীর এই বিধান তো কেউ আসলে খণ্ডাতে পারবে না, আমরাও সবাই একসময় মারা যাব, কিন্তু তুমি মারা গেলেও আমি তোমার বাড়ি ছেড়ে যাব না, তোমার তো মেয়ে আছে একটা, ওর মাধ্যম দিয়েই আমি চিকিৎসা করাবো। তখন ওই হুজুর বলেছেন আমার মেয়ে তো আসলে কোনো ইলম কালাম ওইভাবে জানে না, ও তো এই টাইপের কোনো কিছুই আমি শিখাই নাই ওকে। তখন ওই জিন বলেছেন যে ওকে কিছুই জানতে হবে না, তোমার মতো এত রুগী তো দেখতে পারবে না, এই একটা দুইটা রুগী আসলে আমি চিকিৎসা করাই দিব, যেহেতু তুমি আমার বন্ধু তোমাকে আমি ছাড়তে পারি, কিন্তু তোমার বাড়ি আমি যতদিন জীবিত আছি ছাড়তে পারবো না, তোমার পরিবারের সাথেই আমি থাকবো। তো এই কারণেই মূলত ওই যে জিনটা ওই ভদ্র মহিলার সাথেই রয়ে গিয়েছিলেন। একটা দুটা রুগী দেখতেন আর কি, খুব বেশি দেখতে পারতেন না, ওনার তো সেই এলেম কালাম আসলে নাই, পুরোটাই এই জিনের মাধ্যমে আসলে উনি করতে পারতেন। এরপরে মামুন ভাইয়ের পরিবার থেকে ওই হুজুরকে কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করা হয়। হুজুর সম্পূর্ণরূপে এটা নিতে অস্বীকৃতি জানান এবং বলেন যে যদি কিছু দিতেই হয় এই টাকাটা কোনো একটা এতিমখানায় দান করে দেন। এই ধরনের চিকিৎসা করে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, আর বিনিময় দিতেই যদি হয় তাহলে সেটা অবশ্যই মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় দিয়ে যেতে পারে, এটা হুজুর বলে দেন এবং সেই পরিমাণ টাকা ওনারা দিয়েও দিয়েছেন একটা এতিমখানায়। তো এভাবেই এই ঘটনার সমাপ্তি হয়। আর চাচাদের সাথে কিন্তু এরপরে সম্পর্ক টোটালি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এখন নাকি আল্লাহর রহমতে চাচাদের সাথে এখন আর ঝামেলা নাই, সবাই মোটামুটি মিলেমিশেই আছেন। তো এটাই ছিল ঘটনা। আর দাদি উনি এই 2024 মারা গিয়েছেন, ওনার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। যেহেতু এই গ্রামে এই ঘটনাটা হয়তো আরো কিছু লোকজন জানে, যদি গ্রামের নামটা আমরা বলে দেই তাহলে এই আত্মীয় স্বজনদের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া হতে পারে। মূলত এই কারণেই মামুন ভাই বলে দিয়েছেন গ্রামের নামটা যেন আমরা না বলি, এই জন্যই আমরা বলি নাই। আশা করি লিসেনাররাও বুঝতে পেরেছেন এখন যে কেন বলি নাই আমরা। তো প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 141তম এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 141তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম মোহাম্মদ আশিক রহমান ওয়াহিদ। ওনার বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের দেওরা গ্রামে। আমাদের চ্যানেলে এর আগে একটি ঘটনা প্রচারিত হয়েছিল, ক্ষেতলালের ঘটনা, যেখানে কালির টাকার ঘটনার একটি বিবরণ ছিল। মূলত এই ঘটনাটি যখন ওনার গ্রামের লোকজন শুনেছেন, উনি শুনেছেন, এরপরেই একটি ঘটনা পাঠানোর জন্য উনি অনুপ্রাণিত হন এবং বিভিন্ন লোকের কাছ থেকে এই ঘটনা সম্পর্কিত কিছু তথ্য সংগ্রহ করেন। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি দুই ভাগে বিভক্ত। একটি অংশ বহু আগের, সেই রাজা, সেই ব্রিটিশ পিরিয়ডের সময়কার, আর আরেকটি অংশ ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া। অনেক আগে যখন পাল রাজাদের শাসন চলছিল এই বাংলায়, তখন একটি ঘটনা এখানে ঘটে। এই গ্রামের নাম হচ্ছে দেওরা। একটা সময় পাল রাজবংশের রাজার যে রাজ্যগুলো বিভিন্ন জায়গায় বিস্তৃত ছিল, এইখানে একজন রাজা ছিল, তার নাম হচ্ছে দেওপাল। অনেকে তাকে ভূতপাল বলতো। তার আসল নাম কি এই বিষয়ে এখন ওইভাবে জানা যায় না। এই দেওপাল বা ভূতপাল রাজা কেন বলা হতো? কারণ হচ্ছে উনি দেও বা ভূত নাকি পালতেন। মূলত এই কারণেই এই গ্রামের নাম হয়ে গেছে দেওরা। এই ভূতপাল যিনি রাজা ছিলেন, তার নাকি অনেকগুলো দেও বা ভয়ঙ্কর শক্তিশালী জিন ছিল বা ভূত ছিল। কোনো এক সময় নাকি এক রাত্রেই 48 গন্ডা পুকুর খনন করা সম্ভব ছিল সেই দেওদের পক্ষে। আগে তো পানির অনেক সংকট ছিল, বিভিন্ন জায়গায় পুকুর খনন করতে হতো। এই রাজা নাকি এই দেওদেরকে দিয়ে সেই পুকুর খনন করাতেন। তো যাই হোক, এরকম আরো অনেক ঘটনা, ছোট ছোট ঘটনা আছে আর কি। তবে কালক্রমে রাজার যেই রাজবাড়িটি মাটির নিচে চলে গেছে, সেখানে ফসলি জমির মতো হয়ে গেছে আর কি।
তো ঘটনায় এখন যেটা শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটা 1890 সালের দিকে ঘটেছিল বলে শোনা যায়। একজন প্রতিবেশী দাদি ছিলেন, সবাই তাকে বোতার বুড়ি বলে ডাকতেন। তো ঘটনাটি ঘটেছিল সেই দাদির বাবার সাথে। সেই দাদির বাবার নাম সঠিক আসলে কারোরই জানা যায় না, কারো জানাও নাই। তো ঘটনা বলার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমরা বড় বাবা বলে ডাকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই বড় বাবা ছিলেন একজন কৃষক মানুষ, কৃষি কাজই তার আয়ের প্রধান উৎস ছিল। তো একদিন মাঠে উনি কাজে গিয়েছেন। সেই রাজবাড়ির যে ঘরটা অনেকটা মাটির নিচে চলে গিয়েছে আর কি, তো ওইখানটাতে গিয়েছেন আর কি। তো ওখানে যখন উনি জমিতে আইল কাটতে যাবেন, কোদাল চালিয়েছেন, তখন হঠাৎ করে ঠং করে একটা শব্দ হয়েছে। প্রথম দিকে উনি আসলে এই শব্দটা শোনার পর খুব একটা কিছু বুঝতে পারেন নাই। এরপর যখন আবার কোদালের কোপ দিয়েছেন, আবারও ঠং করে শব্দ হয়েছে। তখন চিন্তা করেন কি ব্যাপার, নিচে ধাতব কোনো কিছু আছে নিশ্চয়ই। এরপর উনি মাটি খুঁড়তে খুঁড়তে যখন কিছুটা খুঁড়েছেন, হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস দেখতে পান মাটির নিচে সুন্দর করে সাজিয়ে রাখা 7টা ড্যাগের মতো। মূলত মাটি সরানোর সাথে সাথে দেখতে পান যে এত সুন্দর করে 7টা ড্যাগ এক জায়গায় রাখা হয়েছে, আপনি মনে হচ্ছে যে ওনার সামনে এটা চলে এসেছে। উনি কি করেছেন, এই জিনিসটা যখন আরো কাছে গিয়ে দেখার চেষ্টা করেছেন, হঠাৎ করে ভূমিকম্পের মতো মাটি কাঁপতে থাকে আর ঝনঝন শব্দ করে ওই মাটির উপরে যে ডেকগুলা উনি দেখেছিলেন, উপরে বলতে আসলে কিছুটা ক্ষণ করার পর যেগুলো দেখেছিলেন আর কি, ওগুলো আবার মাটির নিচে চলে যাওয়ার সাথে সাথে ঠিক উনি যতটুকু গর্ত করেছিলেন আবার ওইরকম হয়ে যায়, অতটুকুই গর্ত। এরপর বাড়িতে এসে এই বিষয়টা সকলের কাছে শেয়ার করেন। কেউ বিশ্বাসই করতে চায় নাই। ওই রাত্রে উনি যখন ঘুমিয়েছেন, তখন একটা অবয়ব আসে। অবয়বটার চেহারা ওনার নাকি খুব ভালো মনে নাই, খুব ভয়ঙ্কর না এরকম কোনো কিছু চেহারা ভালো বুঝতেও পারেন নাই। স্বপ্নে ওই অবয়বটা এসে বড় বাবাকে বলে, দেখ তুই তো আমাকে দেখে ফেলেছিস, যাক দেখেই যেহেতু ফেলেছিস, আর আমাদেরকে যদি কেউ দেখে ফেলে তখন আমাদের উপর একটা দায়িত্ব এসে বর্তায়। তুই কালকে তোর বাড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবি, আমি আসব, তোর কাছে থাকবো, কিন্তু খবরদার এই বিষয়ে কাউকে বলবি না। স্বপ্নে বলা কথা অনুযায়ী পরের দিন বাড়িটা উনি খুব সুন্দর করে পরিষ্কার করেছেন, কাউকে কিছু বলেন নাই। বাড়ির সদস্যরা যদি কেউ কিছু জিজ্ঞেস করছে, বলছে এমনি পরিষ্কার করতেছি, পরিষ্কার করে রাখা ভালো না। গভীর রাত্রে ঝনঝন ঝনঝন শব্দ করতে করতে নাকি ওনার যে ঘরটা ছিল সেই ঘরের মেঝে ফেটে ওই টাকার কলসগুলো উঠে আসে। এরপর থেকে বেশ ভালোই দিনকাল কাটতে থাকে। যেই মানুষের আসলে কষ্টে কষ্টে দিন কাটছিল, হঠাৎ করে তার জীবনযাপনের পরিবর্তন সকলেরই তো চোখে লেগে যায়, তাই না? ঘটনাটা কিন্তু ঘটেছিল রোজার ঈদের পরে, আর মাসখানেক এভাবে কেটে গেছে। এদিকে কোরবানির ঈদও সামনে চলে আসছে, আর তার বন্ধু বান্ধবরা বুঝতে পারে না ঘটনা কি, এর এত উন্নতি কিভাবে হচ্ছে, এত জাঁকজমকপূর্ণ চলাফেরা, এত ভালো ভালো খাবার দাবার। কয়েকদিন আগেই মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করত, কৃষিকাজ করে কোনো রকমের জীবনযাপন করত, এখন এত উন্নতি কিভাবে হচ্ছে? তো বন্ধু বান্ধবরা তো বিভিন্নভাবে তাকে জিজ্ঞেস করেছে, উনি তো বলেন নাই। তো এক বন্ধু তাকে এমন ভাবে ধরেছে, শেষ পর্যন্ত উনি বলে দিয়েছেন যে এই ব্যাপার, আমি এরকম এরকম জিনিস পাইছি। তখন ওই বন্ধু তাকে একটা কুবুদ্ধি দেয়, মূলত হিংসার বশবর্তী হয়ে সেই বুদ্ধিটা দিয়েছিল। সে বন্ধু বুদ্ধি দেয় যে শোন, এই জিনিস কিন্তু সবসময় থাকে না, একটা ভুল করবি এই জিনিস চলে যাবে। এমন একটা বুদ্ধি আছে, যেই বুদ্ধি যদি তুই শুনিস বা করিস, সেই অনুযায়ী কাজ করলে এই জিনিসগুলো কখনোই যাবে না। ওই জিনটা চলে যাবে, কিন্তু ওই জিন এই মালগুলো নিতে পারবে না, সব তোর। শুনবি সেই বুদ্ধি? তো উনি বলেছেন হ্যাঁ বল, ভালোই তো বুদ্ধিটা। তো বুদ্ধি দিয়েছে যে আসতেছে তো কুরবানি ঈদ, কুরবানি ঈদে গরু জবাই করার পর ওই জবাইকৃত গরুর কিছু রক্ত উঠায় রাখবি, আর রাতের বেলা যখন ওই জিনিসগুলো আসবে তখন কি করবি, খুব দ্রুত ওই 7টা ড্যাগের সাথে এই গরুর রক্তটা মাখাই দিবি। উনি চিন্তা করছেন যে বাহ, ভালো বুদ্ধি তো, এটা করলে তো আর ওই জিনিসগুলো চলে যাবে না, আবার হাতছাড়া হবে না। আর যেই বুদ্ধিটা আসলে দিয়েছিল, আর যে বুদ্ধিটা দিয়েছিল
সেও জানতো যে আসলে এটার পরিণতি কি, হিংসার বশবর্তী হয়ে বুদ্ধি দিয়েছে। মূলত এইটা খুব ভয়ঙ্কর একটা কাজ। তো যাই হোক, সত্যি কুরবানি ঈদের দিন গরু জবাই করা হয় বিভিন্ন জায়গায়। উনিও তো অনেকগুলো গরু জবাই করেছেন, গ্রামের বিভিন্ন লোকদেরকে মাংস বিতরণ করেছেন, আর গরুর কিছুটা রক্ত উনি উঠিয়ে রেখেছেন। ওই রাত্রেই যেই জায়গাটাতে, ঘরের যেই জায়গাটাতে ওই ড্যাগগুলো থাকে, ওখানে গিয়ে উনি ওই ড্যাগগুলো বের করেছেন। একটা বিশেষ প্রক্রিয়া, ওগুলো এমনিতেই বের হতো আর কি, যেটা ওই জিন শিখিয়ে দিয়েছিল। তো সেই প্রক্রিয়ায় যখনই ওই ড্যাগগুলো ওনার সামনে আসে, তখনই খুব দ্রুত ওই 7টা ড্যাগের সাথে ওই রক্ত মাখিয়ে দেন। যখনই এটা করেছেন, সাথে সাথে মাটি কাঁপতে থাকে, ভূমিকম্প হতে থাকে, আর ভয়ঙ্কর শব্দে একটা আর্তনাদ হতে থাকে যে কি করলি তুই, তুই কি করলি, একটা কাজ করলি, আমি তোর উপকার করলাম, তুই এই পরিণতি করলি নিজের জন্য আর আমার জন্য, তুই আমার কি বড় ক্ষতি করলি, শুধু কি আমার ক্ষতি করলি, তুই তো তোর নিজেরও ক্ষতি করলি, হায় হায় এখন কি হবে। তো এটা নাকি হতে হতেই ওই মাটির ড্যাগগুলো আবার মাটির নিচে চলে যায়। এরপর ওই দিনই, এর কিছু সময় পরে ওনার যত সন্তানাদি ছিল, 3-4 জন 5 জন যাই ছিল আর কি, এরা প্রত্যেকেই একসাথে রক্ত বমি করতে করতে মারা যায়। এমনকি ওনার স্ত্রীও রক্ত বমি করতে করতে মারা যায়। ওনার একটা সন্তান ছিল মেয়ে, তাকে আর একটা বাড়িতে উনি দত্তক দিয়েছিলেন, কারণ এতগুলো সন্তান ওনার জন্য পালন করা খুব কষ্টকর ব্যাপার ছিল। যখন ওনার অবস্থা খুব খারাপ ছিল, যখন ওনার অবস্থা ভালো হয় তখন অবশ্য ওই সন্তানকে উনি আনতে গিয়েছিলেন, কিন্তু ওই পরিবারে ওই সন্তান বড় হওয়ার কারণে ওই পরিবারের সদস্যরা ওই সন্তানকে আসলে এমনভাবে আপন করে নিয়েছিল তারা কোনোভাবেই দেবে না, আর ওই সন্তানও আসবে না। এই কারণে ওই সন্তান ওই বাড়িতে ছিল। ওই সন্তানটা বেঁচে যায়। স্বপ্নে ওই অবয়বটা আবার আসে, এসে বলে যে তুই এমন একটা কাজ করলি, তুই নির্বংশ হয়ে গেলি, আমারও ক্ষতি করলি, শুধু তোর একটা মেয়ে বেঁচে গেল, অন্য বাড়িতে দত্তক দিয়ে রেখেছিলি এই কারণে। তবে তুই যখন কাউকে বলে দিয়েছিলি এই বিষয়টা, তখনও তোকে আমি কিছু বলি নাই, কিন্তু তুই যে কাজটা করলি এটা তুই খুব খারাপ করছিস, তুই নিজেও জানিস না তুই কি করছিস। তো যাই হোক, এরপরে উনি ওই জিনিসটাকে আর কখনোই স্বপ্নে দেখেন নাই। আর এই যে যেই মেয়েটা বেঁচে গিয়েছিল, সেই হচ্ছে এই বোতার বুড়ি। এই বোতার বুড়ি এই ঘটনাটা বিভিন্ন মানুষের কাছে বলেছেন, কারণ যখন সব সন্তানাদি মারা যায় তখন বাধ্য হয়েই ওই মেয়েটাকে উনি নিয়ে এসেছিলেন। মেয়েটাকে যখন একটু বড় হয়, কেন এই ঘটনা ঘটলো এই বিষয়টা ওনার মেয়ের কাছে বলেছিলেন। এই যে বৃদ্ধ দাদি, এই বোতার বুড়ি নামে যিনি পরিচিত ছিলেন, উনি কিন্তু বৃদ্ধ হয়েই মারা গিয়েছিলেন। ওনার মৃত্যু কিন্তু ঠিক ওনার অন্য ভাই বোনদের মতো যেভাবে রক্তবমি হতে হতে মারা গিয়েছিল, ঠিক ওভাবেই হয়। ওনার বয়স হয়ে গেলে তো স্বাভাবিকভাবে মানুষের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এসে ভর করে, অসুখ বিসুখের কারণেই উনি মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয়। কিন্তু মৃত্যুর ঠিক আগে এই ধরনের রক্তবমি শুরু হয়ে যায়, এরপরে উনি মারা যান। যাই হোক, পাশে একটা বিশাল পুকুরও রয়েছে, সেই পুকুর নিয়ে এখন তেমন কিছু একটা ঘটে না। তবে ওই বংশের, মানে ওই যে যিনি আসলে ওই জিনিসটা পেয়েছিলেন, ওনার তো আরো ভাই ব্রাদাররা ছিল, ওই বংশের একজন বাচ্চা 1 যুগ পর পর প্রতি 12 বছরে একজন নাকি মারা যায় ওই পুকুরে ডুবে। পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে ডুবে মারা যায় আর কি। ধারণা করা হয় ওই ড্যাগগুলো এখন ওই পুকুরেই রয়েছে। এবার আসি আমরা আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন ওনার পরিবারের ঘটনায়। গত রমজানের যে ঈদ, এই ঈদের পর থেকে ওনাদের বাড়ির গেটের সামনে একটা বড় বাসা রয়েছে। ওই জায়গাটাতে রাতের বেলা কে যেন এসে কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে, খুব করুণ সুরে কান্নাকাটি করে। তো প্রতিদিন এরকম করে। তো একবার কি হয়েছে যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, ওনার মা সাহস করে উঠেছেন, গেটের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, বাইরে কে কান্নাকাটি করে? কোনো উত্তর দেয় না। তো উনি রাগ করে এই গেট খুলতে যাবেন, হঠাৎ করে খপ করে ওনার হাত চেপে ধরেছে এই ওয়াহিদ ভাইয়ের আম্মা, মানে ওয়াহিদ ভাই যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন কি তার আব্বা ওনার আম্মার হাত চেপে ধরেছেন। এই কোথায় যাবো এত রাত্রেবেলা, খবরদার বাইরে যাবা না। এরপরে
ওনার পরিবারের সদস্যরা রাতের বেলা কিন্তু এই কান্নাকাটির শব্দে কখনোই বাইরে কেউ যান নাই। তবে মাসখানেক আগে আরেকটি ঘটনা ঘটে, সেটা হলো ওনাদের গ্রামে একজন মারা গিয়েছিলেন। তো ওনার ফুপু আসছিলেন, ওয়াহিদ ভাইয়ের ফুপু আসছিলেন সেই ব্যক্তিকে দেখতে। সেই ফুপু কিন্তু কালো জাদুতে আক্রান্ত, কেউ তাকে কালো জাদু করেছিলেন আর কি। তো ওনাকে অনেক কিছু মেনে চলতে হতো। তো উনি সেই বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে যাওয়ার পর ফুপুকে আবার একটা জিনে আসর করে। মূলত এই কালো জাদুর মাধ্যমে ওনার উপর একটা জিন চালান করে দেওয়া হয়েছিল। মৃত বাড়ি যাওয়ার পরপরই ওই জিন তার উপর আসর করে। তখন একটা কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ আসন করে এই ফুপুর উপরে সেই জিনটাকে হাজির করে। যখন জিনটাকে হাজির করেছে তখন এক অদ্ভুত তথ্য জানতে পাওয়া যায়। সেটা হলো ওই জিনটা জানায় যে তার নাম নাকি কালী, সে এই পুকুরেই থাকে। তো সেই জিন বলে যে এই ওয়াহিদ ভাইয়ের পরিবারের জন্য নাকি তার সমস্যা হয়। এমনিতেও তো ফুপুর উপরে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব ছিল, কিন্তু ওইখানে আসার পর, মানে ওই মৃত ব্যক্তির বাড়িতে যাওয়ার পর মূলত আগে থেকে চালান করা জিন আসতে পারে না এই কাছে, কিন্তু এই জিনটা তার উপর ভর করেছে। আর ওই জিনটা নাকি বলেছে যে এই ওয়াহিদ ভাইয়ের পরিবারকে একদম নির্বংশ করে দেবে। তখন কবিরাজ বলে যে দেখ, এত নাটক দেখিয়ে লাভ নাই, আসছিস ভালো কথা, তোর কি কারণে সমস্যা হয় বল, সেই সমস্যা যাতে সমাধান করা যায় সেই চেষ্টা করব। তখন ওই জিনটা বলে যে ওরা এদিক দিয়ে হাঁটাচলা করতে পারবে না, রাতের বেলা তো পারবেই না, দিনের বেলা খুব প্রয়োজনে যেতে পারে। আর যেহেতু আসর করেই ফেলেছে, এই রাত্রেই 1 কেজি দুধ এবং সুন্দর দেখে কয়েকখালি কলা এবং একটা নতুন গামছা রেডি রাখতে হবে, এবং এটার উপরে ওই যে বাসার ওই গামছার উপরে এই জিনিসগুলো রেখে চলে আসতে হবে, আর 1 বিড়া পান দিয়ে আসতে হবে। তো সত্যি ওই রাত্রে এটা করা হয়েছিল, আর ওই জিনটাও ফুপুকে ছেড়ে চলে গিয়েছিল। একটা অদ্ভুত ব্যাপার আমার সাথে শেয়ার করেন ওয়াহিদ ভাই, আমি যখন তার সাথে ফোনে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এই জিনটা নাকি সত্যি এই পরিবারে এসে বড় ধরনের ক্ষতি করত, কিন্তু পারে নাই কেন? জিনটা যেই পথ দিয়ে এসে এই বাড়িতে ঢুকবে ওই পথে আব্দুল্লাহ নামক একটা পরহেজগার জিন থাকে। ওই জিনের কারণে সরাসরি সে এই বাড়িতে ঢুকে ক্ষতি করতে পারতো না। যেহেতু ওই পরিবারের একজন সদস্য ওই ফুপুকে সুযোগ বুঝে তার উপর আক্রমণ করেছে। আর এখনো নাকি ওই আব্দুল্লাহ নামক জিনটা ওই বাড়ির পাশেই থাকে, পাহারা দেয়, মূলত সেখানেই সে থাকে, আর আশেপাশে কোনো খারাপ জিনকে সে ঘেঁষতে দেয় না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ওয়াহিদ ভাইকে, দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, খেয়াল করেছেন যে আমরা ঘটনা বলছি কোনো একটা নির্দিষ্ট এলাকার, সেই এলাকার কোনো মানুষ সেই ঘটনা শুনে ওনারাও পাঠাতে উদ্বুদ্ধ হচ্ছেন। এভাবেই সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে বারবার উপস্থাপন করতে চাই, এবং আপনাদের পাঠানো ঘটনা নিয়েই আমরা আরো অনেকটা পথ এগিয়ে যেতে চাই। এই জন্য বলি, আপনারা ঘটনা পাঠানো কিন্তু বন্ধ করবেন না। লিখে বা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন afnantheHorrorWorldBD@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। স্পেলিংটা আমি বলে দিচ্ছি, AFNANTHEHORRORLDBD@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে। যারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য এখনো হননি, তাদের জন্য বলছি, আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে এবং ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাতে পারবেন। আর এই ভিডিওর কমেন্ট সেকশন তো রয়েছে, সেখানে গিয়েও কোন ঘটনা ভালো লাগছে সেটা জানাতে পারবেন। চলুন প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগত। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আমি যখন এই ঘটনাটি বলছি তার কিছুক্ষণ আগে আমার কাছে একটি দুঃসংবাদ আসে। আপনারাও হয়তো ইতোমধ্যে জেনে গিয়েছেন যে সেই দুঃসংবাদটা কি। সেটি হচ্ছে মাগুরার সেই ছোট্ট শিশুটি আর পৃথিবীতে নেই। আসলে সন্তান হারানোর বেদনা এটা যে কত কষ্টের হতে পারে তা শুধু সেই মা বাবাই জানেন, বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন যার সন্তান হারিয়েছে। স্বাভাবিক নিয়মে যদি কেউ মারা যায় সেটা হয়তোবা একটা সময় মানুষ ভুলে যায় বা সহনীয় হয়ে যায়, কিন্তু এইভাবে
নৃশংসভাবে মানুষকে নির্যাতন করতে পারে, কিভাবে এই আসিয়াকে ধর্ষিত হতে হয়েছে, যে কেউ শুনলে তাদের হৃদয় প্রকম্পিত হবে। কি ভয়ানক পৈশাচিক আক্রমণ তার উপর হয়েছে, সেটা বলার ভাষা আমাদের নাই। আফটার দ্য হরর ওয়ার্ল্ড পরিবার এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চায়, এমন শাস্তি চায় যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ কেউ করার আগেও যেন তাদের অন্তরাত্মা প্রকম্পিত হয়ে ওঠে। প্রিয় লিসেনার্স, আমরা আসিয়ার জন্য দোয়া করব। এরকম অসংখ্য আসিয়া কিন্তু বাংলাদেশে রয়েছে, হয়তোবা তারা সামনে আসতে পারে নাই, নীরবে নিভৃতে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমরা সকল আসিয়ার পক্ষ থেকে এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। যারা এই অপরাধ করেছে তাদেরকে সামাজিকভাবে বয়কট থেকে শুরু করে নিয়ে এমন একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে যাতে করে শুধু আইন যেন ওদের শাস্তি দিয়েই ক্ষান্ত না হয়, সামাজিকভাবেও যেন আমরা তাদের শাস্তি নিশ্চিত করতে পারি তাদেরকে বয়কট করার মাধ্যম দিয়ে, যাতে করে মানুষ ভাবে যে আমি যদি কখনো জেলখানা থেকে ছাড়াও পেয়ে যাই এই সমাজ আমাকে গ্রহণ করবে না, সুতরাং এই অপরাধ কখনোই করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আব্দুর রহমান। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, রয়েছেন বর্তমানে কুয়েতে। উনি দীর্ঘ 28 দিন ধরে এই ঘটনাটি লিখেছেন। এই ঘটনাটি যখন উনি লিখেছেন প্রত্যেকটা লাইনে লাইনে ওনার আবেগ মিশ্রিত রয়েছে। আমি এই ঘটনাটি আরো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওনার একটা লাইনও যদি আমি বাদ দিই তাতে ওনার ওই আবেগের প্রতি অসম্মান করা হবে এবং ওনার মায়ের যে কষ্ট, এই কষ্টের প্রতি অসম্মান করা হবে। আমি আশা করব আপনারা বিরক্ত হবেন না। উনি যেভাবে লিখেছেন আমি চেষ্টা করব সেভাবেই উপস্থাপন করার জন্য। আমি আমার মতো করে বলার চেষ্টা করছি যে ওনার উল্লেখযোগ্য কোনো লাইন যেন বাদ না যায়। এই ঘটনাটি শিক্ষণীয় একটি ঘটনা। আশা করছি আমাদের সকলের জন্য এই ঘটনাটি একটি দৃষ্টান্ত স্থাপন করবে ভবিষ্যতের জন্য এবং বোঝার ক্ষেত্রেও। ঘটনাটি বলার ক্ষেত্রে উনি কিছু কিছু জিনিস বলতে আমাকে নিষেধ করেছেন। বিশেষ করে ওনার গ্রামের নামটি উনি উল্লেখ করেছেন, ওনার বাবার নাম লিখেছেন, ওনার মামার নাম, তার কর্মস্থল সবকিছুই লিখেছেন, কিন্তু সঙ্গত কারণে উনি বলতে নিষেধ করেছেন। চলুন ঘটনাটি শুরু করি। তো ওনার আসলে জন্ম হওয়া থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত বেড়ে ওঠা অনেক কষ্টের মধ্যে ওনার বাবার কিছু ভুল সিদ্ধান্ত সবকিছু নষ্ট করে দিয়েছে। ওনার মা শিক্ষিত ছিলেন না, কারণ ওনার নানা মারা যান ওনার মা যখন ছোট। ওনার মামা আর খালা যারা আছেন আর কি, মোট 6 জন। নানার 3 মেয়ে 3 ছেলে। ওই সময়ে অনেক অভাব ছিল। এখনকার মতো এত কৃষি প্রযুক্তি, কীটনাশক তো তখন ছিল না, আর ট্রাক্টরেরও অভাব ছিল। তখন কিন্তু এই লাঙল দিয়ে হাল চাষ করতে হতো, তাই চাইলেও অনেক জমি নিয়ে আসলে চাষবাস করাটা অনেকের পক্ষেই কঠিন হতো। যতটুকু পারা যেত মানুষ করত, যার কারণে অনেকেরই খাবারের খুব কষ্ট ছিল। আর ওই সময় মেয়েদের লেখাপড়া নিয়ে কারো এতটা মাথা ব্যথা ছিল না, অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দিত। ক্ষুধার জ্বালার কাছে আসলে এই লেখাপড়ার যেই চিন্তাটা মাথায় আসবে এটা কিছুই না। তবুও এই যে আব্দুর রহমান ভাইয়ের ছোট মামা, উনি হাল ছাড়েননি, কষ্ট করে লেখাপড়া করেছেন। মামার নামটা বলতে নিষেধ করেছেন, এই জন্য বললাম না। আগে কিন্তু জায়গির রাখা হতো। জায়গিরটা কি? এটা একটা আঞ্চলিক শব্দ। কোনো এক ব্যক্তির আর্থিক অবস্থা ভালো, কোনো লোক রাখার সামর্থ্য রয়েছে, ওই বাড়িতেই কোনো একজন স্টুডেন্টকে রাখা হতো। সেখানে থেকে খেয়ে লেখাপড়া করতেন আর ওই বাড়ির বাচ্চাদেরকেও টিউশন করাতেন আর কি। এভাবেই চলতো। এভাবেই ওনার মামা মাস্টার্স কমপ্লিট করেছেন।
একটি মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে 2023 সালে অবসরে গিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানটা ওনাদের গোপালপুর উপজেলায়। আমি তো ওনার এলাকার নামটাই বলি নাই, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়। তো বলে রাখা ভালো, ওনার মামা অত্র এলাকার খুবই সম্মানিত একজন ব্যক্তি, যার কারণে তার নাম বা প্রতিষ্ঠানের নামটা আমরা বললাম না। এবার আসি মূল ঘটনায়। সাল 1988, ওনার মায়ের বিয়ে ওনার বাবার সাথে, একদম পাশাপাশি গ্রাম আর কি। তো এই যে আব্দুর রহমান ভাইয়ের ফুপুর বাড়ি আর আব্দুর রহমান ভাইয়ের নানার বাড়ি পাশাপাশি আর কি। ওই ফুপুই আব্দুর রহমান ভাইয়ের মাকে পছন্দ করেছিলেন তার ভাইয়ের জন্য। এর মধ্যে 88 সালের বন্যাও শুরু হয়। মা বাবা ভালোই আছেন, কোনো সমস্যা নেই পারিবারিকভাবে। এর কিছুদিন পর আব্দুর রহমান ভাইয়ের বাবা গাড়ির হেল্পার হিসাবে কাজ নেন। এভাবেই চলতে থাকে, সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু বিয়ের 4-5 বছর হয়ে যায়, আব্দুর রহমান ভাইয়ের মায়ের কোনো সন্তান হচ্ছিল না। হঠাৎ করেই একদিন ওনার বাবা আব্দুর রহমান ভাইয়ের মাকে রেখে কোথায় যেন হারিয়ে যান, একদম লাপাত্তা হয়ে যান। কি করবেন তখন ওনার মা? তখন এই আব্দুর রহমান ভাইয়ের নানার বাড়িতে, মানে মা তার বাবার বাড়িতে এসে আশ্রয় গ্রহণ করেন। বেশ কিছু মাস পর জানা যায় যে ওনার বাবা চট্টগ্রামে রয়েছেন। আব্দুর রহমান ভাইয়ের মা সেই চট্টগ্রামেই গিয়েছেন তার বাবার, মানে এই আব্দুর রহমান ভাইয়ের বাবার সাথে দেখা করতে। তো দেখা হয়ে যায়, সেখানেই থাকতে শুরু করেন। তবে সন্তান না হওয়ার জন্য প্রতিনিয়ত শারীরিক এবং মানসিক টর্চার করতে থাকে আব্দুর রহমান ভাইয়ের বাবা আব্দুর রহমান ভাইয়ের মাকে। আব্দুর রহমান ভাইয়ের মাও সন্তানের জন্য একরকম পাগলই হয়ে যান। অনেক কবিরাজ দেখিয়েছেন, সিলেট গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন জায়গায় মানত করেছেন, যে যেটা বলেছে সেটাই করেছে। এমনকি কচ্ছপের শরীরের উপরে যেই এক ধরনের একটা শ্যাওলা থাকে, যেটা আমরা চট্টগ্রামে দেখেছি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের মাজারের ওইখানে, সেই শ্যাওলা কেটে নাকি মনের আশা পূরণ হয়। উনি সন্তানের আশায় সেটাই করেছেন। তো যাই হোক, এর মধ্যে আব্দুর রহমান ভাইয়ের বাবা আরেকটা বিয়ে করেছিলেন। সেই স্ত্রী বেশি দিন ছিলেন না, চলে গিয়েছিলেন। আব্দুর রহমান ভাইয়ের মা এই বিষয়ে ওনার বাবাকে, মানে আব্দুর রহমান ভাইয়ের বাবাকে কিছুই বলেন নাই, কারণ উনি চিন্তা করছেন ওনার সন্তানাদি হয় না, তাই তার স্বামী আরেকটা বিয়ে করেছে। এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে খুব অল্প সময়ের জন্য। সেটা হলো, হঠাৎ করেই একজন আধ্যাত্মিক টাইপের লোক, এক বুজুর্গ টাইপের লোকের সাথে আব্দুর রহমান ভাইয়ের মায়ের সাক্ষাৎ হয় চট্টগ্রামে। আব্দুর রহমান ভাইয়ের মাকে দেখার সাথে সাথে ওই বুজুর্গ ব্যক্তি বলেছিলেন, সবুর করো মা, তোমার সন্তান হবে, তবে এত তাড়াতাড়ি না, সময় লাগবে। এই কথাটা বলেই কোথায় যেন হারিয়ে যান ওই লোকটা। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, আব্দুর রহমান ভাইয়ের মা খোঁজাখুঁজি করেছেন কিন্তু পান নাই। এরপর কেটে যায় 8 বছর। 2000 সাল তখন চলে এসেছে। 2000 সালের 1 জানুয়ারি জন্ম হয় এই আব্দুর রহমান ভাইয়ের। আব্দুর রহমান ভাই জন্মগ্রহণ করেন যখন, তখন সবাই খুব খুশি। ওনার মা বাবা, মামা মামি, নানি সবাই অনেক খুশি। তো ওনার বাবাও খুব খুশি হয়েছেন। কিছুদিন পর শুরু হয় আরেক ঘটনার একটা মোড়। ওনার বাবা সকলকে ফেলে রেখে চলে যান ঢাকাতে, কোনো খোঁজ খবর নেন না। এদিকে নানি মামারা ওনার মাকে একটা ঘর বানিয়ে দেন। তখন ওনার মা আব্দুর রহমান ভাই নানা বাড়িতেই থাকতেন আর কি করবেন, থাকতে তো বাধ্য। আর আব্দুর রহমান ভাইয়ের মা ছিলেন ভাই বোনদের মধ্যে সবার ছোট এবং আদরের। আর আদরের হওয়ার কারণে ওনার কোনো কষ্ট অন্যরা সইতে পারতেন না। তাদের কষ্ট হলেও, অভাব থাকলেও অন্তত বোনের জন্য কষ্ট না হয়, এই বিষয়ে কিন্তু আব্দুর রহমান ভাইয়ের মামা বা খালারা তারা খুব অ্যালার্ট থাকতেন। তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতেন আর কি। এদিকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় হতে থাকেন আব্দুর রহমান ভাই। তার বয়স তখন 7 বছর। ওনার বাবা কিন্তু মাঝে মাঝে আসতেন বাড়িতে, টাকা পয়সা তেমন দিতেন না।
আব্দুর রহমান ভাইয়ের যখন বোঝার মতো বয়স, সবকিছু মোটামুটি ভালোই বোঝেন, তখনও ওনার মনে আছে যে ওনার মা কাঁথা সেলাই করতেন, বিনিময়ে কিছু টাকা পেতেন। ওনার ছোট মামাও আব্দুর রহমান ভাইয়ের মাকে সাহায্য করতেন। ওনার মায়ের কাছে শুনেছিলেন যে এই মামার একটা গরু ছিল, এই গরুর যে দুধ হতো, এই দুধ উনি আব্দুর রহমান ভাইয়ের জন্য রাখার পর যতটুকু থাকতো সেটা উনি বিক্রি করতেন। বিক্রি করার মতো রেখে যে বাকি দুধটুকু ওনাকে দিবেন বিষয়টা এরকম না, মানে ওনার জন্য পর্যাপ্ত রেখে, মানে আব্দুর রহমান ভাইয়ের জন্য পর্যাপ্ত রেখে বাকিটা বিক্রি করতেন। ওরা সাধ্য অনুযায়ী চেষ্টা করতেন। আর মামা মামি দুজনই আব্দুর রহমান ভাইকে অনেক আদর করতেন। সাল 2007, একদিন আব্দুর রহমান ভাইয়ের মা গাছের নিচে কাঁথা সেলাই করছেন। গ্রামের রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন কিছু বিক্রি করতে করতে যান। একসময় পাপড় বিক্রি করার জন্য এক বিক্রেতা যাচ্ছিলেন। আব্দুর রহমান ভাই ছোট মানুষ, উনি পাপড় খাওয়ার জন্য ওনার মায়ের কাছে যান এবং বায়না ধরেন। মা বলেন যে পরে কিনে দেবেন, কাঁথা সেলাই শেষ হলে ওনার মা কিছু টাকা পাবেন, সেই টাকা দিয়ে পাপড় কিনে দেবেন। এদিকে আব্দুর রহমান ভাইও নাছর বান্দা, উনি বায়না করতেই থাকেন। এক পর্যায়ে ওনার মা বিরক্ত হয়ে ওনাকে খুব মারপিট করেন। ওনাকে ওনার মামাতো বোন এবং ওনার মামার আর একটা মেয়ে আছে, মেঝো মেয়ে, ওনার মায়ের কাছ থেকে নিয়ে যান। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে ওনার মা খুব কান্নাকাটি করছিলেন। ওনার মামাতো বোন ওনাকে এসে, মানে আব্দুর রহমান ভাইকে এসে বলেন যে তুই মায়ের কাছে যা, তোর মায়ের কাছে যা। তখন আব্দুর রহমান ভাই ওনার মায়ের কাছে যান। আব্দুর রহমান ভাইয়ের মা ওনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকেন। কি জন্য যে ওনার মা কান্নাকাটি করছেন তা লিসেনাররা অবশ্যই বুঝতে পারবেন। আসলে উনি সন্তানকে ঠিকঠাক মতো তো খাবারই কিনে দিতে পারেন না, সেখানে পাপড় কিনে দিবেন, এই এক্সট্রা খাবার কিনে দেওয়ার টাকাটা উনি কোথায় পাবেন? 1 টাকা 2 টাকা ওনার জন্য অনেক বড় অঙ্কের একটা টাকা। খুব কষ্ট করেছেন, অন্যের ক্ষেতের মরিচ তুলে দিয়েছেন বিনিময়ে কিছু সবজি পাবেন বলে। কাঁথা সেলাই করেছেন টাকার জন্য। কারণটা কিন্তু ওনার বাবা, উনি ঠিকমতো পরিবারের খেয়াল রাখতেন না। যদি রাখতেন তাহলে ওনার মায়ের এত কষ্ট করতে হতো না। একটা পর্যায়ে আব্দুর রহমান ভাইকে পড়ানোর জন্য ঢাকাতে তার বাবার কাছে যাওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় পারিবারিকভাবে। ওনার মা ওনাকে নিয়ে ঢাকা গিয়েছেন সাল 2008। ওনার বাবার কাছে গিয়েছেন। এইটা তেজগাঁ থানার অধীনে হ্যাপি হোমস কুনিপাড়া নামক স্থান, যারা ওই এলাকায় আছেন তারা হয়তো চিনবেন। ওনার মা এবং উনি সব কষ্ট ভুলে ওনার বাবার কাছে আছেন। এর মধ্যে ওনার মা গার্মেন্টসে চাকরি নিয়েছেন। বাবা আগের মতো কাজ করেন না, উনি ওনার মতো খামখেয়ালিভাবে চলেন। কিছুদিন পর ওনাকে একটা স্কুলে ভর্তি করানো হয়। স্কুলটার নাম ছিল কমিউনিটি সেন্টার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। ওইটা তেজগাঁ থানার সাথেই একটা বেসরকারি স্কুল। তো ওনার মা ওনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। দেখতে দেখতে উনি ক্লাস 4-এ উঠেছেন। তখন শুরু হয় ওনাদের কালো অধ্যায়। হঠাৎ করেই ওনার বাবার ব্যবহারের অদ্ভুত কিছু পরিবর্তন ওনারা লক্ষ্য করেন। যেমন উনি যেন কার সাথে ফোনে কথা বলেন। ওনার মা বিষয়টা জানতে পারেন। বিশেষ করে কল আসলে ওনার বাবা রুম থেকে বেরিয়ে যেতেন। এক পর্যায়ে মা বাবার মধ্যে ঝগড়াঝাটি হয়, তবে ওনার বাবা সবসময় বিষয়টা এড়িয়ে যেতেন। এর কিছুদিন পর ওনারা সবাই ঈদের ছুটিতে মামার বাড়িতে গিয়েছেন। আর ওনার ফুপু বাড়ি তো একদম কাছাকাছি আর কি। তো ওনার মা আর বাবা গিয়েছেন ফুপুর বাড়িতে। তখন আব্দুর রহমান ভাইয়ের মা ওই আব্দুর রহমান ভাইয়ের ফুপুকে এই মোবাইলে কথা বলার বিষয়টা বলেন, ঝগড়াঝাটি হয়েছে সেটাও বলেন। এইটা যখন ওনার বাবা শুনেছেন, আবার ঝগড়াঝাটি শুরু করেছেন। রাগ করে ওনার বাবা ওই ফুপুর বাড়ি থেকেই ঢাকায় চলে আসছেন। আব্দুর রহমান ভাইয়ের মা আব্দুর রহমান ভাইকে তার মামার বাড়িতে রেখে এবার ঢাকায় চলে আসেন। ওইদিকে ওনার বাবা আবার ঝগড়া করে তার মায়ের সাথে, কেন আব্দুর রহমানকে নিয়ে যাও নাই, এইগুলো নিয়ে আবার ঝগড়াঝাটি করে।
2 দিন পরে আবার ওনার মা এসে ওনাকে ঢাকা নিয়েছেন। এভাবেই চলছে দিন। হঠাৎ করেই এক মহিলা ও তার মা সহ ওনাদের বাসায় বেড়াতে আসেন। সেই মহিলা ওনারা যে বিল্ডিংয়ে থাকতেন সেই বিল্ডিংয়ে ভাড়া থাকতেন। তো ওই মহিলা বলেন যে আমার মা বাড়ি থেকে আসছে, সবাইকে দেখতে চাচ্ছে আশেপাশে কারা আছে, এই জন্য ঘুরে ফিরে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হলো প্রথম দিনের কথা। কিন্তু ওই দিনের পর নিয়মিতভাবেই ওই মহিলা আব্দুর রহমান ভাইদের বাসায় আসতেন, সবার সাথে কথা বলতেন। এর মাঝে আব্দুর রহমান ভাইয়ের বাবা বেশ অনেক বড় একটা বিল্ডিংয়ের কেয়ারটেকারের চাকরি পান, বেতন 10,000 টাকা। সেই বিল্ডিংয়ে একটা জায়গায় থাকার জায়গাও হয়ে যায়, বন্দোবস্ত করা হয়, যেহেতু কেয়ারটেকার সবসময় থাকতে হবে, দেখাশোনা করতে হবে। এদিকে আব্দুর রহমান ভাইয়ের বাবা আব্দুর রহমান ভাইয়ের মাকে বলে যে তুমি চাকরি ছেড়ে দাও। আব্দুর রহমান ভাইয়ের বাবা কিন্তু পাইপ মানে প্লাম্বিং এর কাজ জানতেন আর কি, উনি একজন প্লাম্বার ছিলেন, ভালোই মোটামুটি। আব্দুর রহমান ভাইয়ের বাবা আব্দুর রহমান ভাইয়ের মাকে বলেন যে তুমি বিল্ডিংটা একটু দেখাশোনা করো, আর বাইরে যদি আমি টুকটাক এই প্লাম্বিং এর কাজ যদি করি ভালোই টাকা পয়সা পাওয়া যাবে। আব্দুর রহমান ভাইয়ের মাও রাজি হয়ে গেলেন। চাকরি ছাড়ার কয়েকদিন পরে হঠাৎ করে আব্দুর রহমান ভাইয়ের মা অসুস্থ হয়ে পড়েন। ওনার মা ভেবেছেন কাজ ছেড়ে দিয়েছেন, অনেক দিনের অভ্যাস তো, তাই হয়তো অসুস্থ হয়ে গেছেন, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। এরপর আব্দুর রহমান ভাইয়ের সাথে কিছু ঘটনা ঘটতে শুরু করে। এক রাত্রে উনি ঘুমিয়েছেন, হঠাৎ স্বপ্ন দেখেন যে কালো কাপড় পরে একটা অবয়ব ওনাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না। সেই অবয়বটা বলছে, সবে তো শুরু, তোরা দিন গুনতে থাক। এরপর আব্দুর রহমান ভাই চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়েন। ওনার মা ওনাকে জড়িয়ে ধরে বলেন যে কি হয়েছে। এরপর স্বপ্নে দেখা সব বিষয়টা ওনার মাকে খুলে বলেন। ওনার মা বলেন যে তুই এই ভূতের সিনেমা টিনেমা নাটক দেখিস তো, তখন ওই যে সনি 8 চ্যানেলে আউট হতো, ওইটা উনি দেখতেন, খুব পছন্দ করতেন আর কি। হয়তো বা এই কারণে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছেন আর কি এইসব উল্টাপাল্টা জিনিস, এটাই ওনার মা বলেন আর কি, এভাবে সান্ত্বনা দেন। 1 সপ্তাহ পর আব্দুর রহমান ভাই আবার স্বপ্নে দেখেন কে যেন পুঁটি মাছ জাতীয় কিছু জিনিস ভাজছে, আর উনি ওই দিক দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে কেউ খপ করে ওনার পা টেনে ধরেন। পা টেনে ধরার পর কানের কাছে মাথা এনে ফিসফিস করে বলছে, চিন্তা করিস না, আমি একবারে কিছু করব না, আস্তে আস্তে তোদের সাথে খেলবো, আমি কথা দিয়ে কথা রাখি। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, শুধু দেখ আমি কি করতে পারি। এই বলেই হ্যাঁচকা টান দেয় ওনার পায়ে। উনি তো চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়েন, পায়ে ব্যথা লেগেছে। যখন চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওনার মা ওনাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে বাবা? তখন আবার সেই স্বপ্নের কথাটা বলেন ওনার মাকে, যে আবার তো আমি এরকম একটা স্বপ্ন দেখছি। ওনার মা একই কথা বলে যে তুই এই সমস্ত ভূতের নাটক টাটক দেখিস না, তাহলে এই স্বপ্নও দেখবি না। এদিকে কি হয়, আব্দুর রহমান ভাই খাওয়া দাওয়া করতে পারেন না, কোথাও যেতে পারেন না, শুধু চোখের সামনে সেই অবয়বটাকে দেখতে পান। মনে হয় সেই অবয়বটা তার চোখের সামনে ভাসছে সারাক্ষণ। খুব ভয়ঙ্কর দেখতে একটা অবয়ব, কালো কুৎসিত, মনে হচ্ছে শরীর থেকে মাংস খুলে পড়ে যাচ্ছে। উনি যখনই ওই অবয়বটাকে দেখতেন তখনই চিৎকার দিতেন। কোথাও একে একে হেঁটে যেতেও ভয় পেতেন। এমন একটা অবস্থা হয়, ওয়াশরুমে গেলে ওনার মায়ের হাতটা ধরে থাকতেন, এমন একটা অবস্থা। আব্দুর রহমান ভাইয়ের এই সমস্যার বিষয়টা ওনার মা আসলে আর মেনে নিতে পারছিলেন না। ওনার মা এই বিষয়ে খুব সিরিয়াস হয়ে যান, এদিকে ওনার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আব্দুর রহমান ভাইয়ের মা আব্দুর রহমান ভাইয়ের বাবার সাথে কথা বলেন। ওনার বাবা বলেন যে কবিরাজের কাছে নিয়ে যাব বিকালে। তো যেইভাবে সেই কাজ, মা বাবা সাথে উনি বিকালে এক কবিরাজের কাছে যান। কবিরাজ ওই তেজগাঁও এলাকাতেই থাকেন, আশেপাশের একটা জায়গায় আর কি। সঙ্গত কারণে নামটা বলেন নাই, কারণ এই কারণে বলেন নাই যে নাম বলে হয়তো অনেকেই তার কাছে যেতে পারেন। ওনার রিচুয়ালটা টোটালি কুফুরি ভিত্তিক আর কি। ওখানে গিয়ে দেখা গেল চারদিকে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর মূর্তি রাখা। আব্দুর রহমান ভাই ওখানে যাওয়ার পর জানতে পারলেন যে ব্যাপারটা আসলে কি। ওই কবিরাজ আব্দুর রহমান ভাইয়ের সামনেই তার মা বাবাকে বলছেন যে তোমার ছেলের উপরে কেউ একজন জিন চালান করে দিয়েছে, সে কিছু টাকা দাবি করে, বলে যে কাজ হয়ে যাবে। সেই দিন ওই কবিরাজ আব্দুর রহমান ভাইকে কিছু মূর্তি দিয়ে তার শরীরে স্পর্শ করায়, এরপর ওনাদেরকে চলে যেতে বলে, বলে যে কাজ হয়ে যাবে। 2 দিন পরে
ওনাকে কিছু তাবিজ জাতীয় কিছু জিনিস দিয়েছিলেন, আর ওই কবিরাজ বলেছিলেন যে ওই জিনকে নাকি সে মেরে ফেলেছে। তার সাথে তাকে থাকা তো অনেক শক্তিশালী জিন রয়েছে, তারাই নাকি ওই জিনটাকে মেরে ফেলেছে, ওই জিন আর তার কোনো ক্ষতি করতে পারবে না। তবুও সুরক্ষার জন্য ওই কবিরাজ এই সমস্ত জিনিস দিল আর কি। কবিরাজ এটাও বলে দেন যে পূর্ণিমা আর অমাবস্যার রাত্রে এই তাবিজ যেন দুধে ভিজিয়ে রাখা হয়, আর এই তাবিজটা রূপা এবং চাঁদি দিয়ে তৈরি করা। তো যাই হোক, এভাবেই উনি ওই তাবিজটা রেখেছিলেন কিছুদিন। বলে রাখা ভালো যে ওই কবিরাজের কাছে নাকি অনেক ভয়ঙ্কর শক্তিশালী জিনেরা থাকতো। সে তন্ত্র মন্ত্র করে ওই জিনেদেরকে বশ করে রেখেছিল। তো কিছুদিন উনি ভালোই ছিলেন, এটা সত্য, অল্প কিছুদিন আর কি উনি স্বাভাবিক ছিলেন। এরপর শুরু হয়ে যায় যন্ত্রণার আর এক অধ্যায়। ওনার বাবা যখনই বাসায় ফিরতেন, রুমে ঢুকলেই ঝগড়া শুরু করতেন এই আব্দুর রহমান ভাইয়ের সাথে আর ওনার মায়ের সাথে। মানে এক কথায় এই দুইজনকে দেখতেই পারতেন না। একসাথে খেতে বসলেও ওনার বাবা ওনাকে বলতেন যে এই আমার সাথে বসবি না খেতে, ওইদিকে বসে খা, ঘুরে বসে খা। তো বাবা যদি তার সন্তানকে এই কথা বলে, সন্তানের মনটা কেমন লাগে, কতটুকু কষ্ট লাগে। ওনার মা বলতেন যে তুমি ছেলের সাথে এমন করছো কেন, এটা বললেই ওনার বাবা আরো ক্ষিপ্ত হয়ে যেতেন। তারপরও ওনার মা ভেবেছিলেন যে আসলে আব্দুর রহমান ভাইয়ের বাবা তো আগে থেকেই অন্যরকম, এই জন্য হয়তো এরকম করে। কিছুদিন পর ওনাদের বাসায় ওই যে মহিলা আসছিলেন সে আবার আসে, এসে দাওয়াত দেয়। সে বলে যে আমার মা গ্রাম থেকে আসছে, অনেক খাবার টাবার নিয়ে আসছে, তাই আপনাদের দাওয়াত। তো ওনারাও সরল বিশ্বাসে গিয়েছেন, খাওয়া দাওয়া করে আসছেন, দিন ভালোই যাচ্ছে। ওনার মাকে ডাক্তার দেখানো হয়েছে, ট্রিটমেন্ট চলছে। 1 বছরে প্রায় 2.5 লক্ষ টাকা ওনার মায়ের পেছনে চলে যায়, ডাক্তার কোনো রোগই ধরতে পারে না। আর এদিকে আব্দুর রহমান ভাইয়ের ওই সমস্যা চলছে। ওনার মায়ের মাথায় নাকি এত যন্ত্রণা হতো, ওনার মা আব্দুর রহমান ভাইকে বলতেন যে আমার মাথায় একটা বাড়ি দিয়ে মাথাটা 2 ভাগ করে ফেল, আর যন্ত্রণা নিতে পারছি না। দিনকে দিন মায়ের এই অবনতি দেখে উনি ওনার বাবাকে বলেন যে ভালো ডাক্তার দেখাও তো। এরপর ওনার বাবা ধানমন্ডির এই ল্যাব 8 হসপিটালে নিয়ে আসেন। ডাক্তার অনেকগুলো টেস্ট দেয়, কিছুই ধরা পড়ে না। এরপর বারডেম, পিজি হসপিটাল, সব জায়গায় ঘুরেছেন, ইবনে সিনা, সব জায়গায় ঘুরেছেন, কেউ কোনো রোগ ধরতে পারে না। এরপর ওই এলাকায় কিছু বিহারি লোকজন থাকতেন। ওখানে পাকিস্তান থেকে বাংলাদেশে আসা এক বিহারি কবিরাজ, তাকে ওনাদের বাসায় নিয়ে আসা হয়। কবিরাজ সুতা পরীক্ষা করে উনি বলেন যে আব্দুর রহমান ভাইয়ের মায়ের উপরে নাকি কালো জাদুর প্রভাব রয়েছে। বলে রাখা ভালো যে সুতো নির্দিষ্ট মাত্রায় নেয়ার পর, ওই সুতার উপর দোয়া পড়ার পর আগে থেকে যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে সমস্যা রয়েছে। তো কবিরাজ ওনাদেরকে সুতা দেখায় যে সত্যি সুতা লম্বা অনেক বেড়ে গিয়েছিল। তো কবিরাজ বলেন যে সুতা বেড়ে যাওয়া মানে হচ্ছে কালো জাদুর প্রভাব অবশ্যই রয়েছে। ওই বিহারি কবিরাজের নামটা আব্দুর রহমান ভাই মনে করতে পারেন নাই, তবে তার চিকিৎসায় তেমন কোনো ফল পাচ্ছিলেন না। এদিকে ওনার মা বাড়িতে ওনার মামার মানে আব্দুর রহমান ভাইয়ের মামার কাছে কল দেন। মামা ওনাদেরকে বাড়িতে যেতে বলেন, ওরা চলেও যান। গ্রামের এক কবিরাজ সম্পর্কে এই আব্দুর রহমান ভাইয়ের মামা হন, তো তার কাছে চিকিৎসা নিতে যান ওনারা সবাই। কবিরাজ আব্দুর রহমান ভাইয়ের মাকে সাদা পাউডার জাতীয় এক ধরনের ওষুধ দিয়েছিলেন। তো যতদিন ওই ওষুধ উনি খেতেন ততদিন ভালো থাকতেন। তো কবিরাজ বলেন যে আসলে এমন কিছু খাইয়ে দেয়া হয়েছে যেটাতে ভয়ঙ্কর কালো জাদু করা ছিল, আর এই কারণে সে সবসময় অসুস্থ থাকে। কবিরাজের চিকিৎসা আসলে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছিল না, তাই আব্দুর রহমান ভাইয়ের মা ওনার কাছ থেকে চিকিৎসা নেওয়াটাও বাদ দিয়ে দেন। ওনারা আবার ঢাকায় চলে আসেন। এবার এসে দেখা যায় যে আব্দুর রহমান ভাইয়ের বাবাকে দেখতে কেমন যেন অন্যরকম লাগছে। ওনারা ঢাকায় আসার সময় ওই মামা বাড়ি থেকে একটা পেঁপে নিয়ে আসছেন, পাকা পেঁপে। আব্দুর রহমান ভাইয়ের মা পেঁপে কেটেছেন, আব্দুর রহমান ভাইয়ের বাবাকে খেতে দিয়েছেন। হুট করে বাবা বলে ওঠেন যে এই পেঁপের থেকে বেশ কিছুটা অংশ রোকেয়াকে দিয়ে আসো। রোকেয়া হচ্ছে ওই মহিলার নাম যে মহিলা তার মাকে নিয়ে ওনাদের বাসায় আসছিলেন পরিচয় করিয়ে দিবেন বলে, তারপর আবার দাওয়াত দিয়েছিলেন।
আব্দুর রহমান ভাইয়ের মা বলেন যে পেঁপে তো আসলে ছোট, তুমি খাও, আমি অন্য জিনিসও তো নিয়ে আসি, সেগুলো দিয়ে আসবো। যখনই ওনার মা এই কথা বলেছেন, সাথে সাথে আব্দুর রহমান ভাইয়ের বাবা ওনার মাকে প্রচন্ড জোরে মেরেছেন এক লাথি। এত জোরে লাথি মেরেছেন, উনি ছিটকে গিয়ে পড়েছেন, ওনার নাকটা ফ্লোরের সাথে গিয়ে পড়ে, নাক ফুলও ভেঙে যায়। আচমকা এই ধরনের আঘাতে যেমনটা হতবিহ্বল হয়ে পড়েছিলেন, ব্যথা পেয়েছিলেন আব্দুর রহমান ভাইয়ের মা, আব্দুর রহমান ভাই অবাক হয়ে গেছেন। হঠাৎ করে এত জোরে আঘাত, এতটুকু কথার কারণে। এদিকে আব্দুর রহমান ভাইয়ের বাবা বাসায় ঠিক মতো থাকেন না। একদিন আব্দুর রহমান ভাইয়ের মাকে আব্দুর রহমান ভাইয়ের বাবা বলছেন যে যাও তো রোকেয়াদের বাসায় এই জিনিস দিয়ে আসো, সেই জিনিস দিয়ে আসো, এরকম বলতেন আর কি। এটাতে উনি খুব অবাক হতেন, কি ব্যাপারে এই রোকেয়ার জন্য তার এত দরদ হঠাৎ করে, এটা কারণ কি? তো একদিন আব্দুর রহমান ভাইয়ের বাবা বাড়িতে আসছিলেন না, দেরি করছিলেন, তখন আব্দুর রহমান ভাইকে আব্দুর রহমান ভাইয়ের মা ওই রোকেয়াদের বাড়িতে পাঠান যে দেখতো তোর বাবা ওই বাড়িতে আছে কিনা। আব্দুর রহমান ভাই ওখানে গিয়ে দেখেন যে তার বাবা ওখানে বসে দিব্যি ওই রোকেয়ার সাথে গল্প করছে। উনি ওইখানে গিয়ে কোনো কিছু বলেন নাই, সোজা বাসায় এসে ওনার মাকে বলেন যে এই ব্যাপার, আমি তো এইটা দেখে আসছি। তো বেশ খানিকক্ষণ পর যখন ওনার বাবা আসছেন, ওনার মা আর কিছু বলেন না এই বিষয়ে তার স্বামীকে। এদিকে আব্দুর রহমান ভাইয়ের মা কিন্তু দিনকে দিন অনেক অসুস্থ হয়ে যাচ্ছেন। শুধু বলতেন যে ওনার মাথা যেন কেমন কেমন করে। একদিন রাতের বেলা আব্দুর রহমান ভাইয়ের ঘুম ভেঙে যায়, মনে হচ্ছে ওনার মাথায় কে যেন আলতো করে হাত বুলাচ্ছে। উনি দেখতে পেন ওনার মা কাঁদছে, ওনার মাই মূলত ওনার মাথায় হাত বুলাচ্ছিলেন। জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তখন আব্দুর রহমান ভাইয়ের মা বলেছিলেন যে আমার ভালো লাগছে না, কতদিন যে বাঁচবো জানি না। এই বলে ওনাকে জড়িয়ে ধরিয়ে খুব কান্নাকাটি করছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার বাবাটা বড় হবে, অনেক টাকা উপার্জন করবে, ও সুখে থাকবে, আমি যেন এটা দেখে যেতে পারি, ওর ভবিষ্যৎ যেন ভালো হয়। আসলে উনি কেন এমনটা করছিলেন হঠাৎ করে এত রাতের বেলা, এইটা আব্দুর রহমান ভাই ওই বয়সে বুঝতে পারেন নাই। এদিকে ওনার মা দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে ওনার মায়ের অসুস্থতা দেখে ওনার বাবা ওনাদের দুজনকে আব্দুর রহমান ভাইয়ের মামার বাড়িতে রেখে আসেন। কিছুদিন যাওয়ার পর ওনার মা কিছুটা সুস্থ হন, তখন ওনার বাবা আবার মামার বাড়িতে আসছেন এই খবর পেয়ে। আর যখন আসছেন, উনি একা আসেন নাই, ওই যে রোকেয়া নামের ওই মহিলাকে নিয়ে আসছেন। ওনার মামা তো অবাক, আরে এই মহিলাকে এখানে নিয়ে আসছে কেন? মামা মামি শুধু মায়ের মুখের দিকে তাকে কিছু বলেন না। ওনার বাবা বলেন যে এই রোকেয়া নাকি চিকিৎসার জন্য আসছে। যাক, রাত্রে যখন খাবার দেওয়া হয় তখন আব্দুর রহমান ভাইয়ের বাবা তার নিজের থালা থেকে খাবার ওই রোকেয়ার প্লেটে তুলে দিচ্ছেন যে খাও খাও, ভালো করে খাও। নিজের স্ত্রীকে কখনো এইভাবে কখনো খাবার তুলে দেন নাই, অথচ আর একটা মহিলার পাতে উনি খাবার তুলে দিচ্ছেন। সবাই কিন্তু এটা দেখছেন, কিন্তু কেউ কিছু বলছেন না। পরের দিন পাশের বাড়ির এক বড় ভাইয়ের অটো দিয়ে আব্দুর রহমান ভাইয়ের বাবা আর ওই যে রোকেয়া চিকিৎসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছেন। পরে জানা যায় তারা নাকি ওনাদের পাশের উপজেলা, ধনবাড়ি উপজেলা যেটা, এই ধনবাড়ি উপজেলার কোনো এক রেস্টুরেন্টে গিয়ে একে অপরকে খাবার খাইয়ে দিয়েছে। এই খবরটা শোনার পর আব্দুর রহমান ভাইয়ের মা খুবই মানসিকভাবে ভেঙে পড়েছেন। আব্দুর রহমান ভাইয়ের বাবা আর ওই রোকেয়া দুজন চলে যায় ঢাকাতে। এদিকে আব্দুর রহমান ভাইয়ের মামা আর মামি আব্দুর রহমান ভাইয়ের মায়ের অবস্থা খারাপ দেখে আবার ওনাদের উপজেলায় একটা ক্লিনিকে ভর্তি করান। মডার্ন ক্লিনিক নামে একটা ক্লিনিক আছে, ওখানে ভর্তি করান আর কি। তবে যতগুলো রিপোর্ট করা হয়েছিল সবগুলো রিপোর্টই ছিল পজিটিভ, মানে সব ভালো, নেগেটিভ নেই। এদিকে ওনার মা তো সারাক্ষণ বলতে থাকে যে তার মাথা যেন কেমন কেমন করে, ভালো লাগে না, মনে হচ্ছে ওনার মাথাটা ভার হয়ে থাকে, সারাক্ষণ মাথা ব্যথা করে, এমন একটা অবস্থা, কোনো কিছু চিন্তাও করতে পারে না। এদিকে মানসিক এত কষ্ট, এর ভিতর আবার এই মাথা ব্যথা, কেমনটা হতে পারে একটা মানুষের অবস্থা? প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন। কয়েকদিনের মাথায় সবাই খেয়াল করলেন যে আব্দুর রহমান ভাইয়ের মায়ের কণ্ঠটা ভেঙে গেছে, উনি আর স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। ঠান্ডা লেগে এরকমটা হয়েছে বিষয়টা এরকমও না, চিৎকার করে কথা বলেছেন বিষয়টা এরকমও না। ওনাদের পাশের গ্রামে একজন শিক্ষক রয়েছেন, উনি নাকি
শরিয়াসম্মতভাবে রুকিয়া করতে পারেন। সবাই তাকে আজাহার মাস্টার নামেই চেনেন। বিষয়টা জানার পর মামাকে বলেন যে তাড়াতাড়ি নিয়ে যাও তো ওই কবিরাজের কাছে। তখন আব্দুর রহমান ভাইকে এবং আব্দুর রহমান ভাইয়ের মাকে ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ কিছু পদ্ধতির মাধ্যমে বলে দেন যে আব্দুর রহমান ভাইয়ের মাকে ভয়ঙ্কর একটা কালো জাদু করা হয়েছে, আর এটা করা হয়েছে খাবারের মাধ্যমে। এরপরে উনি কিছু বলেন নাই, উনি কিছু ট্রিটমেন্ট করার চেষ্টা করেছিলেন। একটা পর্যায়ে বলেন যে উনি এই কাজটা করতে পারবেন না, কারণ খুবই জটিল একটা পদ্ধতিতে এই জাদুটা করা হয়েছে, এটা ওনার পক্ষে কাটানো সম্ভব হবে না। এরপর থেকে ওনার মা সবসময় বলতেন আমি আর 1 মিনিট আছি, চলে যাব। এই কথার অর্থ কি? হুট করে আব্দুর রহমান ভাই বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পেরেছিলেন, যে কোনো সময় আব্দুর রহমান ভাইয়ের মা মারা যাবেন, এমনটাই বলছেন। উনি তো তখনও ছোট, ক্লাস 8-এ পড়েন। মায়ের অসুস্থতার জন্য উনি JSC পরীক্ষা দিতে পারেন নাই। আর স্কুলে তো ঠিকঠাক মতো অনুপস্থিতি থাকলে, যদি দেখা যাচ্ছে যে ঠিকঠাক মতো হাজির হয় নাই, খুব অনুপস্থিতি আছে, তখন কিন্তু স্কুল কর্তৃপক্ষ ফর্ম ফিল আপ করতে দেয় না। ওনার বেলাও সেটাই হয়েছিল। ওনার চারপাশের পরিস্থিতি আসলে ওনাকে পাগল করে দিচ্ছিল। এদিকে ওনার বাবাও খোঁজ খবর নেয় না। অসুস্থতার কারণে ওনার মা বিছানা ছেড়ে থেকে কোনোভাবেই উঠতে পারতেন না, অনেক জরুরত বিছানাতেই সারতে হতো। ওনার মামি অনেক কষ্ট করে এই সব কিছু পরিষ্কার করতেন। একদিন এই আব্দুর রহমান ভাই ওনার মায়ের কাপড় চোপড় পাশের নদীতে ধুচ্ছিলেন। দূরে ওনার মামি গাছের নিচে দাঁড়িয়ে খুব কান্নাকাটি করছিলেন, কারণ যেই বয়সে মা সন্তানের কাপড় ধুয়ে দেবে, সেই বয়সে মায়ের কাপড় সন্তান ধুচ্ছে। এটা তো আসলে উনি মেনে নিতে পারছিলেন না। ওনার মাকে বারান্দায় শুইয়ে রাখা হয়েছিল। ওনার মা সবসময় বলতেন ওই গাছে নাকি কেউ বসে আছে, তাকে নিয়ে যাবে। আবার মাঝে মাঝে বলে উঠতেন কেউ নাকি চারদিকে আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে এই মামিদের কিন্তু চেষ্টার কোনো ত্রুটি ছিল না। সবসময় ভালো কোনো কবিরাজের খোঁজ খবর করার চেষ্টা করতেন। নদীর ওপারে এক কবিরাজ ছিল, তার কাছে নাকি অনেক জিন রয়েছে, কিন্তু তার তো অনেক বয়স হয়ে গিয়েছিল। অসুস্থতার কারণে বাইরে গিয়ে চিকিৎসা করতে পারতেন না, আর এমনি চিকিৎসাও করতে পারতেন না, কারণ এই টাইপের চিকিৎসা করলে নাকি শরীরের উপর একটা প্রভাব পড়ে, যেটা উনি নিতে পারতেন না। একটা সময় করেছেন অনেক কিছু, কিন্তু এখন আর পারেন না। মামাই ওনার কাছে গিয়ে খুব করে অনুরোধ করেন। একটা পর্যায়ে কবিরাজ রাজি হন। কবিরাজ শুরু করেন তার রিচুয়াল। উনি ওনার সর্বোচ্চ শক্তিশালী এক পরী, তাকে সবাই বলতো জালালি পরী, সে নাকি পরীদের মধ্যে অত্যন্ত ক্ষমতাশালী এক পরী আর কি। অনেক শক্তিশালী জিনেরাও তাকে দেখে ভয় পায়। তো যাই হোক, সেই পরীকে উনি হাজির করেন এবং বলেন যে এই মহিলার সমস্যা কি বলো। তখন ওই জালালি পরী বলেন যে এই মহিলার উপর এমন কালো জাদু করা হয়েছে এবং মাটিতে পুঁতে রাখা এমন কিছু কালো জাদু রয়েছে, যেই জাদুর উপকরণগুলো পচে নষ্ট হয়ে গেছে। মূলত অন্য কবিরাজরা শুধু খাওয়ানোর মাধ্যমে তার উপর জাদু করা হয়েছে এই বিষয়টাই বলেছে। তারা টুকিটাকি এটা কাটিয়েওছে, কিন্তু মাটিতে পোতা যে ভয়ঙ্কর কালো জাদুটা আছে, এইটা শক্তিশালী ইফরিত প্রজাতির জিনেরা এই ধরনের কালো জাদু করে থাকে। এটা অনেক প্রাচীন এক কালো জাদু। এই জাদু করলে জাদুর উপকরণগুলো আস্তে আস্তে যেভাবে নষ্ট হতে থাকবে, যার উপর করা হবে সেও আস্তে আস্তে মারা যেতে থাকবে। ওই জালালিপুরি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন যে এটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। জালালিপুরি বলে দেন আল্লাহ ছাড়া এখন কারো কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো জিনের ক্ষমতা নাই, এমনকি যেই কবিরাজ করেছে সেই কবিরাজও এখন এই জাদু আর ফিরাই নিতে পারবে না, কোনোভাবেই সম্ভব না, একদম শেষ। ওই জালালিপুরি বলে দেন যে এই মহিলাকে যতটুকু সম্ভব ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করো, সে যা খেতে চায় খাওয়াও, আর কোনো উপায় নেই, আর আল্লাহকে ডাকো, আর কোনো চিকিৎসা নেই। এরপর আব্দুর রহমান ভাইয়ের মামা উনি যখনই ডিউটি শেষ করতেন মাদ্রাসার, এরপরই উনি ওনার সাধ্য অনুযায়ী মাছ মাংস ফল এগুলো নিয়ে আসতেন, কিন্তু আব্দুর রহমান ভাইয়ের মায়ের খাবার দাবার একরকম বন্ধই হয়ে গিয়েছিল।
এর মাঝে কোনো এক মঙ্গলবার ওনার বাবা আসেন। ওই অবস্থাতেই রাগান্বিত হয়ে ওনার শয্যাশায়ী মায়ের কপালের উপর নাকি লাথি উঠিয়েছিলেন। কি কারণে এমনটা হয়েছিল কেউ বুঝতেই পারলেন না। বাসায় এসেই সে ক্ষিপ্ত হয়েছে তার স্ত্রীর উপরে। এই অবস্থা দেখে আর কেউ ধৈর্য ধারণ করতে পারেন নাই আর কি। সবাই চিৎকার চেঁচামেচি শুরু করেন, তোমার এত বড় সাহস, তুমি এরকম অসুস্থ একটা মানুষের উপরে নির্যাতন করতে আসছো, তোমার কারণে আজকে এর এই অবস্থা। আব্দুর রহমান ভাইয়ের বাবা বলেন, আমি আর এসব কিছুই জানি না, আমি এসব কিছু করি নাই। এরপর ওনার বাবা রাগ করে চলে আসেন। এর অল্প কয়েকদিন পর নাকি আব্দুর রহমান ভাইয়ের বাবা ওই যে রোকেয়া তাকে বিয়ে করেছেন। যখন এই খবরটা জেনেছেন তখন ওনার বাবাকে উনি মোবাইলে কল দিয়েছেন ওনার বাবার মোবাইল থেকে। ওনার বাবাকে বলেন যে লোকের মুখে শুনছি তুমি নাকি বিয়ে করেছো। ওনার বাবা উত্তর দেয় হ্যাঁ। উনি আর কিছু না বলে কলটা কেটে দিয়েছিলেন। এদিকে মায়ের অবস্থা খারাপ, উনি কিভাবে থাকবেন মাকে ছাড়া, কান্না করছেন আর ভাবছেন। ওনার মা 2 মাসের মতো শয্যাশায়ী ছিলেন আর মায়ের পাশে রাত জেগে আব্দুর রহমান ভাই থাকতেন। অল্প সময়ের মধ্যে ওনার ওজন প্রায় 15 কেজিরও বেশি কমে যায়, যা ওনার ওই বয়সে খুব মারাত্মক লেভেলের একটা ক্ষতির কারণ ছিল। মামা মামি আব্দুর রহমান ভাইয়ের অবস্থা দেখে ওনাকেও কবিরাজের কাছে নিয়ে যায়। তবে কবিরাজ জানান যে না, এই ছেলের উপর এখন তেমন কোনো ক্ষতি নাই আল্লাহর রহমতে, ওকে নিয়ে এখন কোনো দুশ্চিন্তার কারণ নাই। অল্প কয়েকদিন পর লাইলাতুল বরাতের রাত চলে আসে। কারোর ওই রাত্রে ঘুম আসছিল না, কিন্তু আব্দুর রহমান ভাইয়ের নাকি খুব ঘুম আসছিল। উনি ওনার মায়ের কাছে যান, বলেন আমার খুব ঘুম আসছে, আমি ঘুমাতে চাই। ওনার মা ওই সময় ঘুমিয়েছিলেন। এই কথা শোনার পর ওনার ঘুম ভেঙে যায়। ওনার মা উঠেছেন ঘুম থেকে, এদিকে মামা মামি আছেন। হঠাৎ করে ওনার মা বলেন যে আমার শরীর খুব খারাপ লাগছে। মামি তখন আব্দুর রহমান ভাইয়ের মাকে বলেন যে আমি কালেমা পড়ছি, আমার সাথে সাথে কালেমা পড়ো। আব্দুর রহমান ভাইয়ের মার কণ্ঠ কিন্তু ভেঙে গিয়েছিল। ওনার মা সবসময় বলতে চাইতেন কিছু একটা, কিন্তু আসলে কি বলতে চাইতেন ওরা কেউ বুঝতে পারতেন না ওইভাবে, বিশেষ করে কণ্ঠ ভেঙে যাওয়ার পর। তারপরও স্পষ্টভাবে ওনার মা 4 কালেমা পাঠ করেছিলেন। উনি মৃত্যুর আগে 4 কালেমা পাঠ করেছিলেন। এরপর হঠাৎ করে ওনার ভিতর অস্থিরতা জেগে যায়, উনি আর কিছু বলতে পারছিলেন না, কপাল ঘামে ভরে যায়। আব্দুর রহমান ভাইয়ের হঠাৎ করে ওই ঘুম যে আসার ভাবটা এটাও কেটে যায়। প্রচন্ডভাবে ওনার মা ঘামতে থাকেন। একটা পর্যায়ে সব শান্ত হয়ে আসে, ওনার মা আর পৃথিবীতে নেই। 2015 সালের শবে বরাতের রাত্রে ওনার মা পৃথিবী থেকে বিদায় নেন। ওনার মায়ের কবর দেওয়ার সময় বাবা এসেছিল, কবর দেওয়া হইলেই চলে যায়। আব্দুর রহমান ভাই ভেবেছিলেন হয়তো ওনার বাবা থাকবেন এই অবস্থানের পাশে, কিন্তু না, উনি থাকেন নাই। মাসখানেক পরে নাকি ওনার বাবা আসছিলেন ওনাকে নিয়ে যেতে, কিন্তু উনি যান নাই। ওনার মামা মামি ওনাকে যেতে দেন নাই। ওনার মামা ওনাকে শহরের এক স্কুলে ভর্তি করিয়ে দেন। ওনার মামার কাছে থেকে উনি অনার্স পর্যন্ত লেখাপড়া করেছেন। ওনার মামা তো ভাই বোনদের সাথে উনি ভালোই ছিলেন। তারা কখনোই একবারের জন্য বুঝতে দেন নাই যে তারা আপন ভাই বোন না। সবসময় আপন ভাই বোনের মতোই তারাও আচরণ করেছে। আর ওনার মামা মামিও আব্দুর রহমান ভাইকে এই শিক্ষা দিয়েছেন, তোমার বাবা অন্যায় করেছে, কিন্তু তার প্রতি যে দায়িত্ব আছে সেটা যদি পালন করার সুযোগ কখন আসে সেটা কিন্তু তুমি করবা। আর ওনার বাবা দ্বিতীয় বিয়ে করে সেই রোকেয়াকে নিয়ে আছেন, সেই ঘরে নাকি তাদের একটা সন্তানও হয়েছে, ছেলে সন্তান। তবে ওনার বাবা নাকি এখন স্বীকার করেন যে উনি খুব অন্যায় করেছেন, উনি অনুতপ্ত এই জন্য। তবে একটা অদ্ভুত ব্যাপার যে আব্দুর রহমান ভাইয়ের মায়ের উপর কে কালো জাদু করেছিল এই বিষয়টা কোনো কবিরাজ বলেনি। আমরা যদি এই ঘটনা থেকে বুঝতে পারি যে কে করতে পারে, তাও নির্দিষ্টভাবে বলাটা আসলেই কঠিন বা মুশকিল। প্রিয় লিসেনার্স, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি বলতে চাই, সেটি হচ্ছে যে মুত্তাকি বা মুমিন ব্যক্তি কিভাবে মারা যাবেন, তিনি জান্নাতি কিনা, এটার লক্ষণ কি মৃত্যুর পূর্বে, সেটা হচ্ছে যে মুমিন বান্দার রূহ বের হয় ঘামের মাধ্যম দিয়ে। কপালে খুব ঘাম হবে, মুখে খুব ঘাম হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বেও তার শরীরে ঘাম দেখা গিয়েছিল। আর এই মৃত্যুর পূর্বে ঘামের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দিষ্ট হাদিসই রয়েছে, যেটা মুমিনের মৃত্যুর লক্ষণ। আর আব্দুর রহমান ভাইয়ের মা এভাবেই মারা গিয়েছিলেন। উনি মৃত্যুর পূর্বে 4 কালেমা পাঠ করেছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। প্রিয় লিসেনার্স, আমি এই ঘটনাটি ছোট করে বলতে পারতাম, কেন বলিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই ঘটনার প্রত্যেকটা লাইনের মধ্যে আব্দুর রহমান ভাইয়ের আবেগ মিশ্রিত রয়েছে। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। প্রিয় লিসেনার্স, আমি আশা করব যে আপনাদের আশেপাশে এরকম অনেক ঘটনাই ঘটে চলছে, যারা এই ঘটনার সাফারার, অনেকে এই ঘটনার প্রত্যক্ষদর্শী। এরকম অনেক ঘটনা ঘটে চলছে, এই পরকীয়ার বলি হচ্ছে অনেক মানুষ, একে অন্যের উপর ব্ল্যাক ম্যাজিক করছে। যারা করছে তারা কি ভাবছে যে আমি যার ক্ষতি করছি, আমি কয়দিন ভালো থাকতে পারবো? আমার এই ভালো থাকা তো সাময়িক, শেষ হয়ে যাবে একটা সময় ভালো থাকা। তখন কি হবে? আমার ইহকাল পরকাল সব যে শেষ করে ফেললাম, এটা কিন্তু আমরা ভাবি না। প্রিয় লিসেনার্স, এই ঘটনার অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার রয়েছে। যে যেভাবে এটা নেয়, যে যেভাবে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।